তখন দেখবেন ওই পার্টগুলো আমাদের প্রতিটা স্টেজে প্রয়োজন হবে। সো আশা করি লাস্ট মানে আমাদের যে ফার্স্ট ক্লাসটা ছিল ওই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে আবার দেখে নেবেন। ওকে, সো আমাদের সেকেন্ড ক্লাসে ছিল আমরা কি কি সফটওয়্যার, কি কি টুল, কি কি ডিভাইস এগুলো ব্যবহার করব ডেটা এন্ট্রি ক্লাস করার জন্য। আচ্ছা, আরেকটু দুঃখ প্রকাশ করে নিয়েছে, অনেক সাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে। আমার বাসাটা একেবারে ইসের পাশে, মানে রোডের পাশে, যে কারণে এই সাউন্ডগুলো একটু পাবেন। আর জ্বালানা অফ করতে পারতেছি না, প্রচণ্ড গরম। আচ্ছা, যাই হোক, আমরা কি কি সফটওয়্যার ব্যবহার করব সেগুলো একটু নিয়ে কথা বলি। নর্মালি দেখেন, ল্যাপটপ অথবা ডেস্কটপ তো আমাদের মাস্ট থাকতে হবে, এটা আমরা জানি। পাশাপাশি মাইক্রোসফট অফিস, যাদের অলরেডি ইনস্টল করা নাই মাইক্রোসফট অফিস, আমি রিকমেন্ড করব 2019 ভার্সনটা আপনারা ইনস্টল করে নেবেন। কারণ বেশ কিছু আপডেট আমরা 19 ভার্সনে পাবো, যেটা 10 বা 13তে অনেক সময় নাও পেতে পারি, 16তে হয়তো বা সেটা পেয়ে যাবো, বাট 19 হয়তো সব থেকে বেটার। ওকে, আচ্ছা, লাস্টে কোর্সের নেই। এরপরে একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট তো থাকবেই, যেখানে আমরা গুগল স্প্রেডশিট পাবো, গুগল ডক্স পাবো, গুগল স্লাইড পাবো। প্রফেশনাল ইমেইল অ্যাকাউন্ট বলতে আমরা কি বুঝি আমি একটু বলে রাখি। আপনাদের হয়তো অনেকের এখনও ইমেইল অ্যাকাউন্ট আছে, যেহেতু ক্লাসে জয়েন করছেন ইমেইল অ্যাকাউন্ট আছে, আমি শিওর। সো এই ইমেইল অ্যাকাউন্টটা কেন প্রফেশনাল প্রয়োজন? অনেকের দেখবেন ইমেইল অ্যাকাউন্টের নামটা আপনার নিজের নাম অনুযায়ী নেই। প্রথমত সেটা ধর নিলাম, মেনেই নিলাম। সেকেন্ড, আপনার ইমেইলের যে ইউজার নেমটা ওখানে দেওয়া আছে, সাপোজ অনেকে অনেকগুলো সংখ্যা ব্যবহার করে, মানে বেশিরভাগ সময় করে থাকেন। যেহেতু আমরা ক্লায়েন্ট পাওয়ার জন্য মার্কেটিং করব, আউট অফ মার্কেট প্লেস যখন শিখবো, আমরা মার্কেটিং করা শিখবো, তখন কিন্তু এই ধরনের ইমেইলগুলো আসলে প্রফেশনাল না, ক্লায়েন্টরা অত বেশি গুরুত্ব দিবে না। যেরকম একটা ইমেইল ধরে নিলাম যে আমার ইমেইলের কথা, আমার এরকম ইমেইল নাই, বাট আমি বোঝানোর স্বার্থে বলতেছি যে বিভাস জিরো, মানে আমরা বেশিরভাগ সময় চেষ্টা করি আমাদের ফোন নাম্বারগুলো লাস্টে অ্যাড করে দিতে, বিভাস 0171100 এরকমভাবে একটা ফোন নাম্বার, মানে ইমেইল অ্যাকাউন্ট খোলা @gmail.com। সো আপনারা চেষ্টা করবেন এইগুলো অ্যাভয়েড করার, অ্যাভয়েড করে আপনাদের নামে সংখ্যাগুলো কম ব্যবহার করার চেষ্টা করবেন। যদিও মানে সংখ্যা, সাপোজ বিভাস বাইন অ্যাভেলেবেল নাম আছে, যদিও এই নামটা খুব বেশি নেই, তারপরে বিভাস বাইন অ্যাভেলেবেল আছে। কেউ না কেউ এই অ্যাকাউন্ট বিভাস বাইন@gmail.com এটা কিন্তু কেউ ওপেন করে ফেলছে। আপনার নামের কথা চিন্তা করে বলতেছি, আপনার নাম এইভাবে চিন্তা করবেন। এইভাবে কিন্তু ইমেইল অ্যাকাউন্ট অ্যাভেলেবেল পাবেন না। তারপরে একটু লাস্টে কম সংখ্যা দিয়ে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন, অথবা শুরুতে একটা প্রফেশনাল কিছু ওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন, যেরকম আমি নর্মালি ব্যবহার করি। আচ্ছা, আরেকটা ব্যবহার করতে পারেন, সাপোজ বিভাস বাইন bd@gmail.com অথবা info.bivasbain, এইভাবে এই রিলেটেড ইমেইলগুলো খুলে নিতে পারেন। যত চেষ্টা করবেন সংখ্যা কম ব্যবহার করতে। ওকে, আর ইয়াহু মেইল তো আছে। আচ্ছা, ইয়াহু ইয়াহু মেইলটা একটা খুলে নেবেন। ওকে, ইয়াহু মেইলটা আমাদের বাউন্স চেক করতে প্রয়োজন হবে আমরা যখন লিড জেনারেশনের ক্লাস করব। সো আর পাশাপাশি আপনাদের গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট খুলতে। সো জানি না লাস্টে এটা নিয়ে দেখবো আসলে কি অবস্থা। এরপরে গুগল ড্রাইভ তো আপনার জিমেইল অ্যাকাউন্টে থাকবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। একটা জিমেইল অ্যাকাউন্ট খুললে আপনি এখান থেকে পেয়ে যাবেন গুগল স্প্রেডশিট, গুগল ডক্স, গুগল স্লাইড, গুগল ড্রাইভ, এগুলো পেয়ে যাবেন। পাশাপাশি গুগল ক্রোমের বেশ কিছু এক্সটেনশন তো ওখান থেকে আপনি অ্যাড টু ক্রোম করতে পারবেন। পাশাপাশি আমি বলতেছি একটা ড্রপ বক্স অ্যাকাউন্টটা খুলে নেবেন। ওকে, ড্রপ বক্সটা কি, কিছু ফাইল শেয়ারের কাজে আমরা ব্যবহার করি। আমি একটু জাস্ট আপনাদেরকে দেখাই, এটা হলো ড্রপ বক্সের লোগো, এটা একটা সফটওয়্যার। জাস্ট আমরা ফাইল শেয়ারের কাজে এটা ব্যবহার করি। আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট যে গুগল ড্রাইভে আমাকে ফাইল দিবে এমন না, বড় বড় ফাইলগুলো নর্মালি ড্রপ বক্সের মাধ্যমে শেয়ার করে। সো আমরা এটাও অ্যাকাউন্টটা খুলে রাখবো। পাশাপাশি আমাদের জিমেইল অ্যাকাউন্ট তো থাকবে। একটু বলে রাখি, জিমেইল অ্যাকাউন্টটা তো মোস্ট প্রফেশনাল। আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নর্মালি আমাদের সবারই কোনো না কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, তবে একটু বলে রাখি আপনারা চেষ্টা করবেন, লিঙ্কডইন তো গত ক্লাসে বলছি, লিঙ্কডইনটা মাস্ট খুলে নেবেন। আর পাশাপাশি ফেসবুক তো আছে, তবে মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা একটু মাথায় রাখি, যেহেতু আমাদের টার্গেটেড মানে অন টার্গেট ক্লায়েন্টগুলো মানে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের উপরে বেস করে আমেরিকা বা ইউকে বেশি হয়, সেটা হতে পারে জার্মানি, কানাডা, এই রিলেটেড। সো এই দেশের পার্সনগুলো কিন্তু ফেসবুক খুব কম ব্যবহার করে, তাদের বেশিরভাগ পার্সনগুলো লিঙ্কডইন ব্যবহার করে, টুইটার ব্যবহার করে।
এবং পাশাপাশি ইনস্টাগ্রাম ব্যবহার করে। যদিও আমাদের ইনস্টাগ্রামের খুব বেশি প্রয়োজন হয় না, কারণ ইনস্টাগ্রাম বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হয় ছবি মানে ডিজাইন রিলেটেড কাজের জন্য। তারপরে আমরা ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট খুলবো। ওকে, সো নর্মালি টুইটার আর লিঙ্কডইন তো মোস্ট ইম্পর্ট্যান্ট, 1 নম্বরে থাকবে। আর একটা কাজ করতে পারেন, একটা পেজ খুলে নিতে পারেন, ফেসবুক পেজ। ওকে, যেহেতু ও, আচ্ছা, যেহেতু আমাদের কোর্সের টাইটেলে কিন্তু আমি বলে রাখছি প্রফেশনাল। ওকে, সো আমি ধরে নিচ্ছি আপনারা সবাই প্রফেশনাল। সো প্রফেশনালি যখনই কাজ করা শুরু করবেন বা প্রফেশনাল হতে হলে কিন্তু অবশ্যই সব কিছুই প্রফেশনাল হতে হবে। সো যে কারণে একটা ফেসবুক পেজ খুলে নেবেন, যেটা আপনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হবে। ওকে, সো সেটা আস্তে আস্তে গ্রো করুক, একবারে গ্রো করার মানে গ্রো করবেন এটা স্বাভাবিক, তারপরেও চেষ্টা করবেন আস্তে আস্তে গ্রো করা। এরপরে লিঙ্কডইন তো অবশ্যই খুলবেন। সরি, ওকে, সো এই আরেকটা কথা এখানে বলে রাখছিলাম, গুগল ক্রোমের বেশ কিছু এক্সটেনশন আপনাদের প্রয়োজন হবে। আমি আপনাদেরকে গ্রুপে আপাতত হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা গুগল ডক্সের একটা লিঙ্ক দিয়ে দিব, যে লিঙ্কে বেশ কিছু এক্সটেনশন থাকবে, যে এক্সটেনশনগুলো আপনারা ইনস্টল করে নিতে পারেন অথবা ওই ফাইলটা রেখে দিতে পারেন। এক্সটেনশনগুলো কী হতে পারে দেখেন, এখানে আমার বেশ কিছু এক্সটেনশন আছে। আমি যদি বলি সেটা কী হতে পারে, যেরকম হতে পারে ইমেইল ফাইন্ডার, এটা একটা এক্সটেনশন। তো আমি যদি জাস্ট একটু যাই, সরি, ইমেইল ফাইন্ডার লিখে সার্চ করি, এই এক্সটেনশনগুলো যদিও আমি প্রতিটা ক্লাসে দেখাবো, যে মানে যখন ক্লাস নিব যে এক্সটেনশনটা প্রয়োজন হবে সেটা রান করে দেখাবো যে আসলে, আচ্ছা এটা না, ইমেইল ফাইন্ডার, আচ্ছা sono.io, আচ্ছা স্ক্রাবিংয়ের এটা দেখাই, জাস্ট এক্সটেনশনটা দেখাই। আচ্ছা, এটা আমরা কি কাজে ব্যবহার করব, যখন আমরা কোনো ডেটা স্ক্রাব করব তখন এই এক্সটেনশনটা ব্যবহার করব। ওকে, সো এটা দেখেন অ্যাড টু ক্রোম। আচ্ছা, এটা জাস্ট একটা দেখাই আপনাদেরকে, বাকিগুলো আপনারা এইভাবে কাজ করে নেবেন। এরকম একটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, দেওয়ার পরে জাস্ট পুনরায় আবার একটু দেখাই, একটা লিঙ্ক, এই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা জাস্ট ওপেন করবেন, ওপেন করে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, জাস্ট একটু ওয়েট করবেন। এখানে দেখেন অলরেডি অ্যাড হয়ে গেছে এবং এখানে বলা আছে রিমুভ টু ক্রোম, দ্যাট মিনস এখানে আপনাকে বলতে চাচ্ছে অলরেডি অ্যাড হয়ে গেছে। এই এক্সটেনশনটা কোথায় পাবেন, এখানে দেখেন একটা এক্সটেনশনের মেনু আছে, ঠিক আছে, সেটার উপরে ক্লিক করবেন। এখানে যতগুলো এক্সটেনশন আপনি অ্যাড করে রাখছিলেন সেগুলো শো করবে। এখানে এই যে এক্সটেনশনটা, এটা যখন আমরা কাজ করব এটাকে এখান থেকে পিন করে নিব। ওকে, পিন করে নিলে এই টাস্ক বার এখানে শো করবে, যতগুলো পিন করা আছে ততগুলো শো করবে। আমরা চেষ্টা করব বেশিরভাগই আনপিন করে রাখা, অর্থাৎ যখন আমাদের কাজে প্রয়োজন হবে তখনই সেটা পিন করব। ধরে নিলাম আমার ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার, এটা আমার এখন প্রয়োজন আছে, আমি ডাটা স্ক্রাপিংয়ের কাজ করতেছি, সো এটাকে পিন করে নিব। আদারওয়াইজ যদি না প্রয়োজন হয় এটা আনপিন করে রাখবো। আমরা চেষ্টা করবো আমাদের ব্রাউজারটা একটু মানে ফাঁকা রেখে দেওয়ার। ওকে, তাহলে সেটাকে ভালো দেখাবে। যাই হোক, এই এক্সটেনশনগুলো আমরা মূলত ব্যবহার করবো। এটার আমি একটা ডক্সের লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে প্রতিটা এক্সটেনশন দেওয়া থাকবে। পাশাপাশি আমি প্রতিটা ক্লাসে এই ক্লাসগুলোতে যখন যেটা প্রয়োজন তখন সেটা ইনস্টল করব এবং কাজ করব। ওকে, সো এই সফটওয়্যারগুলো আমাদের মোস্ট প্রয়োজন হবে। তবে একটা জিনিস একটু বলে রাখি আপনাদের, আচ্ছা আপনাদের কাছ থেকে একটু কোর্সের নেই, ল্যাপটপ বা ডেস্কটপ পিসি নেই কার, একটু যদি রেসপন্স করতেন। আশা করি সবার আছে, বাট নেই কার। ওকে, ধরে নিলাম সবার আছে। সো যদি আপনি প্রফেশনালি কাজ করতে চান, প্রফেশনালি মানে ফ্রিল্যান্সার হিসেবে আপনি প্রফেশনাল হতে চান, তাহলে আপনাকে মাস্ট কিন্তু কম্পিউটার থাকতে হবে। ওকে, তো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আর আশা করি আপনারা মাইক্রোসফট অফিস 2019টা একটু ইনস্টল করে নেবেন। আমি জানি মাইক্রোসফট অফিস 2019 একটু সমস্যা করে, মানে ক্র্যাক ভার্সন ব্যবহার করি নর্মালি, একটু সমস্যা করে। তো সেটাকে যারা সেট আপ করতে পারে ভালোভাবে, ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে, সেটা দেখে দেখে একটু সেট করার চেষ্টা করবেন, একদম ইজি একটা ব্যাপার। ওকে, সো আমরা আমাদের ক্লাস শুরু করব। সো প্রথম ক্লাস আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে শুরু করব। ওকে, একটু বলে রাখি, ডেটা এন্ট্রির জন্য আমরা মেইনলি 3টা সফটওয়্যার সব থেকে বেশি ব্যবহার করি, যার ভিতরে মাইক্রোসফট ওয়ার্ড থাকে, মাইক্রোসফট এক্সেল থাকে এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এই 3টা সফটওয়্যার সব থেকে বেশি ব্যবহার করি। ওকে, যার ভিতরে প্রায় 90% কাজের জন্য আমরা ব্যবহার করি মাইক্রোসফট এক্সেল। সো আর
আরেকটা অংশ, বড় অংশ ব্যবহার করি মাইক্রোসফট ওয়ার্ড, বাট গুগল স্লাইড বলতে বোঝাচ্ছি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন খুব কম সময় ব্যবহার করি। বাট সেটার উপরেও আপনাদের ধারণা দিব, যেহেতু কোনো না কোনো কাজে আমাদের প্রয়োজন হবে, সেটার উপরে আমি অবশ্যই ধারণা দিব, এবং ক্লাস অলরেডি আপনাদের জন্য আছে। আচ্ছা দেখেন, এখানে ক্লাস আছে প্রায় 2টা। ওকে, যাই হোক, এখন আমরা শুরু করব মাইক্রোসফট ওয়ার্ড। ওকে, সো আপনার যদি মাইক্রোসফট অফিস ইনস্টল থাকে 2010 হতে পারে, 2013 হতে পারে, 16 হতে পারে, 19 হতে পারে, 21 হতে পারে, কোনো ব্যাপার না, যেটা ইনস্টল থাকলে আপনার এখানে শো করবে। আমি জাস্ট ডান ক্লিক করবেন, নিউ এর উপরে ক্লিক দিবেন, এখানে ফাঁকা জায়গায় ডান ক্লিক করবেন, নিউ এর উপরে ক্লিক দিবেন। এখানে আপনাকে শো করবে মাইক্রোসফট অফিসের যে সফটওয়্যারগুলো আছে, যেরকম মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস, এরপরে মাইক্রোসফট এক্সেল, ওয়ার্কশিট, সো এইভাবে শো করবে। ওকে, সো আমরা শুরু করব মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে। ওকে, সো আমরা একটা ব্ল্যাঙ্ক ফাইল নিব, মানে নিউ একটা ফাইল নিব। একটা জিনিস বলে রাখি, প্রতিটা ফাইল যখন নতুন ফাইল নেবেন, সেই ফাইলের নাম দিবেন। ওকে, আবারও বলে রাখি, প্রতিটা ফাইল যখন নেবেন সেই ফাইলের নাম দিবেন। নাম ছাড়া আসলে একজনকে আইডেন্টিফাই করতে কঠিন হয়। যেরকম আমাদের এই যে পার্সনগুলো আছে, আমরা আজকে ক্লাসে যারা উপস্থিত আছি, প্রত্যেকের দেখবেন এক একজনের নাম আছে আলাদা। অবশ্যই সবাইকে নাম দেওয়া হয়েছে, এবং এই নামে আমি যদি কাউকে নাম ধরে ডাকি তাহলে সে কিন্তু আমাকে রেসপন্স করবে। সেমভাবে এতগুলো ফাইল এখানে প্রেজেন্ট আছে, আমি এখান থেকে যদি এই ফাইলের নাম ধরে ডাকতে চাই তাহলে এর নামটা অবশ্যই চেঞ্জ করে দিব শুরুতে। ওকে, সো যে কোনো ফাইল নেবেন, নামটা দিয়ে দিবেন। ওকে, সো আমি এই ফাইলের নাম দিলাম, আচ্ছা এটা নাম দিলাম। ওকে, আপনারা যেহেতু ব্যাস অন, এই নামে আমি ফাইলটাকে সেভ করে রাখলাম, এবং এই ফাইলটাকে আপনাকে দিয়ে দেবো। ওকে, সো এই ফাইলটাকে আপনারা ওপেন করবেন। আচ্ছা, শুধুমাত্র যে এইভাবে একটা নতুন ফাইল নেওয়া যায় তা না, আপনি চাইলে মানে উইন্ডোজে গিয়ে সার্চ করতে পারেন, WORD লিখে সার্চ করতে পারেন। দেখেন মাইক্রোসফট ওয়ার্ডের একটা অ্যাপস এখানে শো করবে, সো এইটার উপরে ক্লিক দিলেও আপনাকে নতুন একটা ফাইল এখান থেকে আসবে। এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টস বলে নতুন ফাইল নিতে পারবেন। সো নর্মালি এভাবেও নিতে পারেন, এভাবেও নিতে পারেন, যে কোনোভাবে নিতে পারেন। নেওয়ার পরে জাস্ট ফাইলটা একটু ওপেন করবেন। ফাইলটা ওপেন করলে সবার ড্যাশবোর্ড এরকম দেখাবে, একদম সবারই ড্যাশবোর্ড এভাবে দেখাবে। জাস্ট একটু পরিচয় হব মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে, কোথায় মানে মাইক্রোসফট ওয়ার্ড যেহেতু আমরা শিখব, সো একটু নাম মানে চারিপাশ সম্পর্কে পরিচয় হব। যেরকম এই সাইটটা দেখতে একরকম, এই সাইটটা দেখতে একরকম, এই সাইটটা দেখতে একরকম, এখানে ফুটারে এক এক অবস্থা। সো একটু যদি আমরা মানে যেহেতু প্রফেশনাল হব, সো একটু মনে রাখবো নামগুলো, পাশাপাশি কার কী নামে ডাকা হয়। যেরকম মাইক্রোসফট ওয়ার্ডের উপরে যে বারটা দেখতে পাচ্ছেন একটা ব্লু কালারের, ফুল ব্লু নাও হতে পারে, আমি কালার সম্পর্কে একটু উইক, তারপরে এটা ধরে নিলাম যে ব্লু কালার। আপনারা যদি কালারটা ঠিক থাকে তাহলে ওকে। সো ব্লু কালারের যে বারটা এখানে দেখতে পাচ্ছেন, এই বারটাকে বলে রিবন। ওকে, মাইক্রোসফট ওয়ার্ডের এটাকে বলবো রিবন। ওকে, আমরা এক্সেলের ক্ষেত্রে, আচ্ছা কালার কিন্তু সবসময় যে এরকম হবে তা না, ব্ল্যাক কালারও হতে পারে। আমরা এটার কালার এখান থেকে নর্মালি গিয়ে চেঞ্জ করে নিতে পারি। ওকে, এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। তারপরে কারোর যদি ব্ল্যাক থাকে কোনো সমস্যা নয়, এই উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন ব্লু কালারের, আপনার হয়তো বা ব্ল্যাক থাকবে, আপনার হয়তো বা গ্রিন থাকবে, কোনো সমস্যা না, এটাকে বলবে রিবন। আর এই রিবনে প্রতিটা রিবনে, আচ্ছা রিবনে উপরে যে প্রতিটা সেকশন দেখতে পাচ্ছেন এইটাকে বলে ট্যাব। ওকে, যেরকম প্রথম আছে হোম ট্যাব, এরপরে আছে ইনসার্ট ট্যাব, ড্র ট্যাব, ডিজাইন ট্যাব, লেআউট ট্যাব, রেফারেন্স ট্যাব। সো এই প্রত্যেকটাকে বলবো আমরা ট্যাব। তাহলে শুরুতে যেটুকু শিখলাম, উপরে যে ব্লু কালারের যে অংশটা আছে এটাকে বলবে রিবন, আর এই রিবনে একটা করে ট্যাব থাকে। সেই ট্যাবগুলোতে মূলত টুল থাকে, সেই ট্যাবগুলোর আলাদা আলাদা নাম এখানে দেওয়া আছে। যেরকম প্রথম ফাইল, এরপরে হোম ট্যাব, নর্মালি বাই ডিফল্ট সবারই হোম ট্যাবে থাকবে। এরপরে ইনসার্ট ট্যাব, ড্র ট্যাব, এগুলোকে বলবো ট্যাব। ওকে, সো এই ট্যাবে বেশ কিছু টুল থাকে। ওকে, প্রতিটা ট্যাবে বেশ কিছু টুল থাকে, যে টুলগুলো দিয়ে আমরা মূলত কাজগুলো করতে পারি। এক একটা ফাইলের ডিজাইন, যে কোনো রিলেটেড ডিজাইন আমরা সেই ট্যাবগুলো দিয়ে করতে পারি, সেই টুলগুলো দিয়ে করতে পারি। বাট একটা জিনিস খেয়াল করেন, এই টুলগুলো এক একটা গ্রুপ আকারে ভাগ করা আছে। আবারও বলি, সেই টুলগুলো এক একটা গ্রুপ আকারে ভাগ করা আছে। ওকে, সেই গ্রুপ কীরকম, যেরকম
এখানে দেখেন প্রথম আছে ক্লিপবোর্ড, পরে আছে ফন্ট, পরে আছে প্যারাগ্রাফ, এরপরে আছে স্টাইল এডিটিং। আমি যদি ইনসার্ট ট্যাবে যাই সেটাও আছে পেজেস, টেবিলস, ইলাস্ট্রেটর্স, মিডিয়া, লিঙ্কস, কমেন্টস, হেডার অ্যান্ড ফুটার, টেক্সট, সিম্বল। ড্র ট্যাবে গেলেও সেমভাবে দেখেন এখানে টুলস, পেন। এইটাকে প্রত্যেকটা কিন্তু এক একটা গ্রুপ আকারে ভাগ করা আছে, অর্থাৎ টুলগুলো এক একটা গ্রুপে থাকে। এই গ্রুপটার নাম কি আমরা বলতে পারি টুল বার। সো এই টুল বারে বেশ কিছু টুল থাকে, সেটা যেরকম যদি আমি বলি ফন্ট, আমাদের সব থেকে বেশি ব্যবহার করা হয় মাইক্রোসফট ওয়ার্ডে ফন্ট। এই টুল বারের যে টুলগুলো আছে সেইগুলো। সো এই ফন্টে যে টুলগুলো আছে সেগুলো নর্মালি আমরা বেশি ব্যবহার করি। এবং এটা দেখেন একটা মানে যত ফন্টের আমরা কারিকুলাম করতে চাই, মানে ফন্টগুলো যত স্টাইল করতে চাই, যে কোনো যাই করতে চাই না কেন, ফন্টগুলো সবগুলো আমরা এখানে পাবো। আমরা যদি ফন্টগুলো এখান থেকে গিয়ে কোনো কিছু করতে পারবো না। সো এই ফন্ট যে টুলবারটা আছে সেই টুলবারে আমরা বেশ কিছু টুল পাবো যেগুলো আমরা মূলত ফন্টের কাজে লাগাবো। পাশাপাশি প্যারাগ্রাফে এসে আমরা কি পাবো, যে প্যারাগ্রাফ মানে নর্মালি ফন্ট দিয়ে তো একটা প্যারাগ্রাফ তৈরি হয়। সো ওই প্যারাগ্রাফটা কিভাবে ডিজাইন করতে হয় সেই ডিজাইনটা আমরা এই প্যারাগ্রাফ টুলবারে পাবো। সো হয়তো বা আমরা এখান থেকে কিছু একটা শিখলাম, সেই কিছু একটার ভিতরে কি কি শিখলাম, কোনটাকে রিবন বলে, কোনটাকে ট্যাব বলে, কোনটাকে টুলবার বলে। সো এগুলো হয়তো শিখলাম। এখন আমরা আমাদের মেন কাজ শুরু করব। মেন কাজের ভিতরে কি হতে পারে, মাইক্রোসফট মানে ওয়ার্ড যখন আপনার কাজ শুরু করবেন, বা আপনার ক্লায়েন্ট হয়তো বা ফাইল দিবে, বা আপনার অ্যাসাইনমেন্টের জন্য হতে পারে, বা আপনার ক্লায়েন্টের অ্যাসাইনমেন্টের জন্য হতে পারে, যে কোনো কাজের জন্য আপনারা মূলত মাইক্রোসফট ওয়ার্ড তো ওপেন করবেন। সো ওপেন করার পর আপনার প্রথম কাজ হবে পেজটাকে সেট আপ দিয়ে নেবেন। ওকে, সো প্রথম কাজ হবে পেজটাকে সেট আপ দিয়ে নেবেন। আচ্ছা, সেট আপটা কি একটু বলে রাখি। আমরা নিশ্চয়ই পরীক্ষার হলে যখন আমাদের মানে লেখার জন্য যে খাতাটা দিত, সেটাতে আমরা কি করতাম, শুরুতে আমরা একটা মার্জিন দিয়ে নিতাম, একেবারে A to Z শুরুতে শেষ করতাম। কেউ হয়তো মানে স্কেল দিয়ে মার্জিন দিতাম, তাই তো, বাম সাইড অ্যালাইনমেন্ট করে বাম সাইডে একটা দাগ দিয়ে দিতাম, উপরে একটা হেডারে একটা দাগ দিয়ে দিতাম, দিয়ে মূলত আমরা A to Z আমাদের খাতাটাকে ডিজাইন করে নিতাম। এইটা হলো আমি বলবো সেট আপ। শুরুতে কিন্তু আমাদের পেজটাকে আমরা ওইভাবে সেট আপ করে নিতাম যে এইভাবে হবে। সো ওই সেট আপটা যখনই আমরা কমপ্লিট করতাম, তারপরে কিন্তু আমরা আমাদের প্রশ্ন পেলে লেখা শুরু করতাম, আমাদের প্রথম সময় দিত। সো সেমভাবে মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু আমরা সেম কাজে ব্যবহার করি, কোনো কিছু লেখা, কোনো কিছু অ্যাসাইনমেন্ট তৈরি করা। সো শুরুতে আমরা এই সেট আপটা দিয়ে নিব। ওকে, আমি একটা কথা বলতেছিলাম যে স্কেল ধরে আমরা দাগ দিতাম, তাই না? সো এই স্কেল ধরেই আমরা দাগ দিব। যেরকম দেখবেন কারোর স্কেল বড় হতে পারে, কারোর স্কেল একটু ছোট হতে পারে, যে যেরকম স্কেল ব্যবহার করতাম সে সেইভাবে কাজ করে দিতাম। যেরকম আমরা যদি কোনো ডিফারেন্স বিটুইন ডাটা অ্যান্ড ইনফরমেশনের যদি কোনো কিছু তৈরি করতে যেতাম, আমরা চেষ্টা করতাম সেই পেজটাকে, যখন আমরা আইসিটি পরীক্ষা দিতাম বা যে কোনো কিছু, সেই সময় চেষ্টা করতাম ওই যে পেজটাকে ডাটা আর ইনফরমেশনের ভিতরে পার্থক্য লিখবো, সেই পেজটাকে মার্জিনটা একটু ছোট করে দিব, যাতে আমরা দুই সাইড ডিভাইড করে কাজ করতে পারি। সো ওই সেম মেন্টালিটিটা আমরা এখানেও অ্যাপ্লাই করব, যে আমাদের কাজটা কি স্টাইলের হবে। যদি কাজটা হয় যে আমাদের পেজ সেট আপ ছোটো করে দিতে হবে, আমরা ছোটো করে দিব, আমাদের যদি বড়ো করে দিতে হয় বড়ো করে দিব। তো সব কিছু আমরা শিখব। সো শুরুতে আমি যেহেতু একটা ফাইল মানে নতুন ফাইল নিলাম, এই ফাইলটা নেওয়ার পরপরই আমাদের কাজ হবে লেআউটে চলে যাওয়া। লেআউটে যাওয়ার পরে আমরা এই পেজটা ফুল সেট আপ দিব। যেরকম আমরা শুরুতে যেহেতু মার্জিন দিতাম, আমরা এখানেও মার্জিন দিই। এই দেখেন শুরুতে আছে, যেরকম দেখেন এখানে বলা আছে পেজ সেট আপ। এই পেজ সেট আপের অর্থ হচ্ছে শুরুতেও এই পরীক্ষার খাতার মতো আমরা দাগ দিয়ে দিব। ওকে, সো প্রথম মার্জিনটা দিয়ে দিলাম। এখানে বাই ডিফল্ট আপনার মার্জিনটা অন 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 থাকবে, অর্থাৎ বাম সাইডে অন। এখানে হয়তো বা আপনি বুঝতে পারছেন, আমি একটু এইটাকে বলে জুম। ওকে, জুম ইন, আর সরি এটা জুম ইন আর এটা হলো জুম আউট। ওকে, সো আমি একটু জুম ইন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন অলরেডি এখানে কার্সেলটা কিন্তু এখানে আপ ডাউন করতেছে। ওকে, দ্যাট মিন্স এই অবস্থায় উপরের দিকেও অন, নিচের দিকেও অন আছে, নিচেও অন আছে, এই বাম সাইডে অন আছে। এখানে মার্জেন্ট স্কেলটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে স্কেল, এখানে মাইক্রোসফট মানে ওয়ার্ডের উপরে এই অংশটাকে বলে স্কেল। ওকে, সেই স্কেলটা হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এমনকি বাম সাইডেও একটা স্কেল আছে। নর্মালি ডাইন সাইডে আর নিচে স্কেল শো করে না, তবে পেজ সেট আপের সময় আমাদের সেটা বলে দিতে হয়। ওকে,
এখন ধরে নিলাম যে আমার ক্লায়েন্ট আমাকে বললো না তুমি পেজ সেট আপ করো, খুব ভালো কথা, বাট অন অন থাকলে হবে না, আমাকে হাফ হাফ করে দিতে হবে। ওকে, যদিও বা আমার পূর্বের কিছু কাজের এখানে শো করতেছে, সো বাট আমরা আপনাদের নাও শো করতে পারে। আমরা এখানে কাস্টমস মার্জিনে চলে যাব। আবারও দেখাই, এটাকে জুম আউট করে 100% রাখি, তাহলে একটু ভালো দেখায়। এখান থেকে মার্জিনে যাব, কাস্টমস মার্জিনে যাব, যাওয়ার পরে আমাদের সামনে এই যে অংশটা শো করে, এটাকে আমরা আমাদের মানে মাইক্রোসফট অফিসের ভাষায় বলি পপ আপ। ওকে, এই পপ আপটা এক একটা এক এক রকম হতে পারে, যেটা আমাদের সামনে শো করবে মূলত কাস্টমস করার জন্য। সো এই পপ আপে একটা জিনিস খেয়াল করেন, এখানে মার্জিনটা কোথায় ছিল, কার্সেলটা এখানে ছিল, কিন্তু আমি বলছিলাম যে বাই ডিফল্ট অন অন আছে। আমার ক্লায়েন্ট বলছে তুমি হাফ হাফ করে দাও। হাফের অর্থ হচ্ছে টপেও হাফ থাকবে, মানে 0.5, বটমেও থাকবে 0.5, লেফট সাইডেও 0.5, এমনকি রাইট সাইডেও 0.5 থাকবে। সরি, 6 হয়ে গেছে, 0.5। ওকে, এটা দেওয়ার পরে আমরা জাস্ট ওকের উপরে ক্লিক দেবো। একটা জিনিস খেয়াল করেন, কার্সেলটা স্থান পরিবর্তন করছে। আচ্ছা, স্থান পরিবর্তন করছে সেটা বুঝবো কী করে? চোখটা এখানে রাখেন, আমি একটু আন্ডু করি। ওকে, আন্ডু করি, দেখেন পূর্বে এই অবস্থায় ছিল, আর পরে যখন আমি সেট আপটা চেঞ্জ করলাম, হাফ আপ করলাম, আবার রিডু করি, দেখেন চেঞ্জ হয়ে এখানে চলে গেছে। স্কেলের দিকে একটু খেয়াল করেন, এই স্কেলের দিকে খেয়াল করেন। পূর্বের অবস্থা এখানে ছিল স্কেলটা। ওকে, পূর্বের অবস্থা এখানে ছিল, আমি যখন রিডু করলাম স্কেলটার জায়গা চেঞ্জ করছে, তার মানে কিন্তু হাফ 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 হয়ে গেছে। সো পেজ সেট আপ সম্পর্কে হয়তো বা কিছু ধারণা পেলেন, বাট পেজ সেট আপের অনেক কিছু বাকি আছে এখন। এরপরে নর্মালি আমরা এটাকে তো প্রিন্ট দেই, মানে মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজগুলো করি লাস্টে আমরা প্রিন্ট করি। সো প্রিন্ট করার সময় আমরা কি করি, এটাকে A4 পেজে প্রিন্ট করি। আমাদের বেশিরভাগ সময় A4 পেজে প্রিন্ট করতে হয়। সো A4 পেজে আমাদের একটা বড় অংশ, প্রায় 99% ক্লায়েন্ট বলবে তুমি A4 পেজে সেট আপ করো। সো পেজ সাইজে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে A4 করে নেবেন। ওকে, দেখেন এখানে অনেকগুলো আছে, জাস্ট আপনাকে করতে হবে A4 করার সাথে সাথে দেখেন পেজের সেট আপটা একটু চেঞ্জ হয়ে গেছে, A4 হয়ে গেছে। এখন পরে আছে কলাম, এইটাকে কি কাজে ব্যবহার করবে এটা আমরা পরে দেখব, কারণ এই মুহূর্তে আমাদের কলামটা সেট আপ করতে হবে না। এরপরে আরেকটা টুল আছে, সেটা হলো এটা পোর্টাল করে নেবেন, ল্যান্ডস্কেপ বুডে করে নেবেন। আচ্ছা, এটা কোনটা কোন কাজে ব্যবহার করবো এটা একটু লাস্টে বলি। ওকে, এখন এইটা প্রয়োজন নেই। সো মূল সেট আপটা এইটুকুই। ওকে, সো একটা কথা বলে রাখি, আমি জাস্ট হাফ হাফ কেন দেখালাম, হাফ হাফ কীভাবে করতে হয় সেজন্য দেখালাম, বাট আমাদের একটা বড় অংশ ক্লায়েন্ট আসবে যে অন অন রাখতে বলবে। ওকে, সো আমি ধরে নিলাম যে হাফ হাফ আছে, আমি এটাকে অন অনে কনভার্ট করে নিলাম যাতে কাজের সুবিধা হয়। এইটা হলো আমার শুরুতে পেজ সেট আপ। ওকে, সো যে কোনো পেজ আমরা যখনই সেট আপ করবো তারপরে কাজ শুরু করব। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, পেজ সেট আপ কেন শুরুতে করব, লাস্টে কেন করব না? পেজ সেট আপ শুরুতে করে নিব যাতে লাস্ট মানে সম্পূর্ণ কাজ করার পরে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি একটু আনডু করি, পেজটা এখানে চলে আসছে, অর্থাৎ লেখা কিন্তু আমি যদি হাফ আপ করি তাহলে কিন্তু একটা পেজে অনেকগুলো লেখা ধরবে, আরও অনেক বেশি লেখা ধরবে। মানে এই যখন অন থাকবে, অন থেকে হাফ করলে আরও বেশি লেখা ধরবে। এখন আমি যদি লাস্টে সেট আপটা করি তাহলে আমার কি হবে, কিছু কিছু সময় পেজ ভেঙে চুরে চলে যাবে। আমরা কোনো শুরুতে ডিজাইনটা করছিলাম, সাপোজ আমরা শুরুতে কোনো ইমেজ অ্যাড করছিলাম, তারপরে সেই ইমেজটার নিচে যদিও জন্য কোনো টেবিল অ্যাড করি তাহলে সেই টেবিলটার নাম দেই, ইমেজ অ্যাড করি ইমেজটার নাম দেই, সব কিছু কিন্তু নিজের মতো ডিজাইন করে লাস্টে যায়। এখন লাস্টে গিয়ে যদি সেট আপ করি তাহলে দেখবেন ইমেজটা হয়তো উপরে চলে আসছে, আর ইমেজের যে টাইটেলটা দেওয়া, যে ফিগার 1 বা ফিগার 2 বা ফিগার 3, এটা টাইটেলটা আরেক পেজে চলে গেছে। সো এইটা কিন্তু মানে খারাপ দেখায়। সো যে কারণে শুরুতে আমরা সেট আপটা করে নিব যাতে লাস্টে এই ধরনের কোনো সমস্যায় না পড়ি। গুড, আমরা এখন কন্টিনিউ করি আমাদের ক্লাসটা, কি কাজ করব এখানে। এখান থেকে আমরা শুরুতে আচ্ছা একটা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করি। ওকে, প্যারাগ্রাফটা কীরকম হতে পারে, আমি প্যারাগ্রাফটা নর্মালি লিখবো না, আমি গুগল থেকে সার্চ করি যে আচ্ছা যেহেতু এখন কমন একটা প্যারাগ্রাফ হতে পারে এল লোডশেডিং। ওকে, সো লোডশেডিং প্যারাগ্রাফটা আমরা একটু কপি করে নিয়ে আসি। আচ্ছা, ধরে নিলাম যে এটা হলো আমাদের মেন প্যারাগ্রাফ। ওকে, সো এই প্যারাগ্রাফটা আমরা লিখবো না, বাট এই প্যারাগ্রাফটা আমরা সরাসরি কপি করে নিব। আচ্ছা, কপি আমরা কিন্তু ডেটা এন্ট্রির যারা কাজ করি না তাদের একটা বড় অংশ ডেটা এন্ট্রি কিওয়ার্ডও থাকে,
পাশাপাশি কপি পেস্ট কিওয়ার্ডটা থাকে। ওকে, সো কপি পেস্ট কিওয়ার্ডটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড। আমরা যখন ফাইবারে ক্লাস করব তখন এগুলো বলবো, বাট কপি পেস্টের কাজ করি। সো কপি পেস্টের কাজ যখনই আমরা করব, কিভাবে কপি পেস্ট প্রপারলি করতে হয় এটা আমাদেরকে জানতে হবে। যেরকম এখানে একটা প্যারাগ্রাফ আছে, আমার ক্লায়েন্ট বলছে তুমি এই প্যারাগ্রাফটা কপি করে আমার এখানে বসাও। ওকে, আচ্ছা পেজ সেটআপে আরেকটু ভুলে গেছি, সেটা একটু বলে রাখি। পেজ সেটআপের শুরুতে একটা পার্ট ভুলে গেছি। ক্লায়েন্টরা আর কি কি বলে থাকে পেজ সেটআপের জন্য, পেজের ফন্ট সাইজটা কি হবে আর ফন্টটা কি হবে এটাও বলে দেয়। সো আমরা সেটাও একটু করে রাখি। ফন্টটা নর্মালি অফিসিয়ালি টাইম নিউ রোমান্স ব্যবহার করে, আর ফন্ট সাইজটা 12 ব্যবহার করে। আর এখানে অ্যালাইনমেন্টটা নিয়ে একটু কথা বলি, বিস্তারিত বলি। আচ্ছা ফন্ট সাইজ কি? ফন্ট সাইজটা টাইম নিউ রোমান্স, এটা অফিসিয়ালি ব্যবহার করা হয়। আর ফন্টটা টাইম নিউ রোমান্স আর ফন্ট সাইজটা 12। একটু অ্যালাইনমেন্টটা নিয়ে কথা বলি। অ্যালাইনমেন্টটা এখানে দেখেন 3টা টুল আছে, একটা হলো লেফট অ্যালাইন্ড, একটা রাইট অ্যালাইন্ড। আচ্ছা এটা লাস্টে বলি, তবে সব ক্লায়েন্টরা মেবি জাস্টিফাইয়ের কথা বলে। এই জাস্টিফাই বিষয়টা কি, বাম সাইড এবং ডাইন সাইডের সমান হয়। ওকে, সো আমরা এখান থেকে একটু কপি পেস্ট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরে নিলাম যে আমার ক্লায়েন্ট এটাকে আমাকে লিখতে বলছে। সো আমি নর্মালি যেহেতু কপি করা যাচ্ছে, সো আমার আর প্রয়োজন নেই লেখার। সো এটাকে জাস্ট সেখান থেকে কপি করলাম, Ctrl+C দিলাম, অথবা এখানে ডান ক্লিক করে কপি করতে পারেন, যে কোনোভাবে করতে পারেন। নর্মালি একটু বেশিরভাগ সময় আমাদের কিবোর্ডে, আমরা যারা ডেটা এন্ট্রি কাজ করি, আমাদের কিবোর্ডে Ctrl+C আর Ctrl+V এই অংশটা মানে শো করে না। কন্ট্রোল লেখাটা উঠে যায়, সি লেখাটা উঠে যায়, আর ভি লেখাটা উঠে যায়, কারণ আমরা এটাতে বেশি কাজ করি। সো Ctrl+C দিলাম, জাস্ট কপি হয়ে গেল। দেখেন এখান থেকে জাস্ট সিলেক্ট করার পরে Ctrl+C দিলাম, কপি হয়ে গেল। এরপরে এখানে এসে Ctrl+V দিলাম, পেস্ট হয়ে গেল। বাট না, আমরা এইভাবে কোনো দিন Ctrl+C Ctrl+V দিব না। আমরা যদি কোথাও থেকে কপি করে কোনো ইনফরমেশান নিয়ে আসি, তাহলে আমাদের ক্লায়েন্টের ডকুমেন্টসে সরাসরি Ctrl+V দিব না। Ctrl+V দিলে কি অসুবিধা একটু দেখাই। এখানে আমি যে লেখাগুলো কপি করে নিয়ে আসছি, সেই লেখাগুলোর ফন্ট কি হয়ে গেছে দেখেন, ক্যালিব্রি বডি হয়ে গেছে, আর ফন্ট সাইজ হয়ে গেছে 11। অর্থাৎ আমার ক্লায়েন্টের কথা ছিল কিন্তু টাইম নিউ রোমান্স এবং 12 ফন্ট সাইজ হবে। বাট আমি যখনই এখানে Ctrl+V দিছি, এই জায়গায় যে ফন্টটা ছিল সেই ফন্ট সাইজ সব তাই চলে আসছে। বাট আমাকে করতে হবে সরাসরি Ctrl+V দিব না, আমি এখানে এসে পেস্ট করব অন্য স্টাইলে। এখানের উপরে ডান ক্লিক করব, এখানে কিপ টেক্সট অনলি দিয়ে করব। ওকে, সো এইভাবে করতে পারি। পাশাপাশি আরেকটা ভাবে করতে পারি, এই যে পেস্ট টুলটা আছে, এখানে হোম ট্যাবে পেস্ট টুলটা আছে, এটার উপরে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে এসে দেখেন কিপ টেক্সট অনলি বলে একটা টুল আছে। এখানে অনেকগুলো টুল আছে, যে টুলের ভিতরে Ctrl+V দিলে সাধারণত এটা শো করে, বাট কিপ টেক্সট অনলি দিয়ে করব। ওকে, কিপ টেক্সট অনলি এইটা দিয়ে যখনই করলাম, দেখেন এই যে ফন্টটা আসছে, এই ফন্টটা কিন্তু টাইম নিউ রোমান্সে আসছে এবং ফন্ট সাইজটা 12-এ আসছে। বাট একটু সমস্যা হয়েছে, সেই সমস্যাটা কি একটু বলে রাখি। এখানে যে প্যারাগ্রাফটা যেভাবে আছে, সাপোজ লোড শেডিংটা তা আলাদা লাইনে চলে গেছে। সো এখানেও সেই সমস্যাটা হয়ে গেছে দেখেন। আচ্ছা এখানে এসে প্রথম অংশটা ঠিক আসছে, বাট পরবর্তীতে ভাঙা ভাঙা অবস্থায় চলে আসছে। এই ভাঙা ভাঙা সমস্যার সমাধান করার উপায় আছে, আমি একটু বলে রাখি আপনাদেরকে কিভাবে করব সেই ভাঙা ভাঙা সমস্যার সমাধান। যদি কোনো কারণে কোনো পিডিএফ ফাইল থেকে আপনারা যখন কনভার্সন করবেন এরকম ভাঙা ভাঙা আসে, তখন আপনাদের উপায় হবে জাস্ট এখান থেকে Ctrl+C দিয়ে কপি করা, এখানে টাস্ক বারে চলে যাবেন, নিউ ট্যাবে চলে যাবেন, গুগল ক্রোম ব্রাউজারে, আমরা বেশিরভাগ সময় গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করব। আবারও বলে রাখি কি কাজ করলাম, এখান থেকে কপি করলাম, Ctrl+C দিলাম, এখান থেকে নিউ ট্যাবে গেলাম, যাওয়ার পরে Ctrl+V দিব, Ctrl+A দিব, Ctrl+X দিব, দেওয়ার পরে এসে এখানে কিপ টেক্সট অনলি দিয়ে পেস্ট করব। এখন দেখেন সেই ফন্টে এবং কোনো ভাঙা ভাঙা নাই, সব একই প্যারাগ্রাফ ফন্টে চলে আসছে। এখানে কি কাজ করলাম আরেকবার একটু বলে রাখি আপনাদেরকে, এইটা আপনার সময় বাঁচাবে, অনেক সময় বাঁচাবে। আমি আপনাদের কোর্সের লাস্টে নিব। ওকে, অনেক সময় বাঁচাবে। সেটা কি কাজ করলাম একটু দেখি। এখান থেকে সমস্তটা কপি করলাম। ওকে, এখান থেকে সমস্তটা কপি করলাম, Ctrl+C দিলাম। Ctrl+C এর অর্থ হচ্ছে কপি হবে। একটা নিউ ট্যাব নিলাম, মানে গুগলে যাওয়ার পরে ওখানে বললাম Ctrl+V দিতে, তার মানে পেস্ট হয়ে গেল। Ctrl+A দিতে, তার মানে সিলেক্ট হয়ে গেল সমস্তটা। Ctrl+X দিতে, তার মানে কাট হয়ে গেল। এরপরে এখানে এসে আমি কি করব, এখানে এসে সরাসরি
কিপ টেক্সট অনলিতে পেস্ট করে দিব, অথবা যেহেতু গুগল থেকে নিয়ে আসছে এখানে এসে এবার কন্ট্রোল ভি দিতে পারি, তাহলে আমাকে সরাসরি চলে আসবে। এখন আপনি বলতে পারেন যে এইখানে যে কাজটা করলাম কপি পেস্টের জন্য কন্ট্রোল সি দিলাম, এবার আবার কন্ট্রোল ভি দিলাম, আবার কন্ট্রোল এ দিলাম, নো, এই কাজটা অনেক দ্রুত করা যায়। কন্ট্রোলের উপরে সবসময় আপনার আঙ্গুল থাকবে, কন্ট্রোল যে বাটনটা আছে সবসময় আপনার আঙুল থাকবে। ওকে, এখন দেখেন কন্ট্রোল সি, ওকে, নিউ ট্যাবে গেলাম, কন্ট্রোল ভি এ এক্স, একেবারে মানে কয়েক সেকেন্ডের, হয়তো বা 2 সেকেন্ড সময় লাগতে পারে সর্বোচ্চ। এখানে কন্ট্রোল সি দেওয়ার পরে নিউ ট্যাবে যাবেন, কন্ট্রোল ভি এ এক্স। আমি হয়তো বা মানে ভিডিওতে দেখাতে পারতেছি না আমি কত দ্রুত করলাম, বাট আপনারাও করবেন কি, কন্ট্রোলের উপরে আঙ্গুলটা রাখবেন, ভি এ এক্স, প্রথম ভির উপরে ক্লিক দিবেন, পেস্ট হয়ে যাবে, এর উপরে ক্লিক দিবেন, মানে কন্ট্রোলে কিন্তু সবসময় আপনার আঙ্গুল থাকবে। ওকে, আবারও দেখাই, কন্ট্রোল সি দিবেন, এখানে এসে কন্ট্রোল ভি এ এক্স, ওকে, এরপরে এসে এখানে পেস্ট করে দিবেন, একদম সিম্পল কাজ হয়ে যাবে। ওকে, সো আমরা এখন কন্টিনিউ করি, বাট লোডশেডিং যেহেতু প্যারাগ্রাফ, মাস্ট লোডশেডিং কিন্তু হেডার থাকবে। সো যে কোনো প্যারাগ্রাফের হেডারকে আমরা পরীক্ষার খাতায় কী করতাম, এরকম একটা মিডিলি লিখতাম, লেখার পরে সেটা একটু আমরা নিজেরাই ডিজাইন করে নিচে হয়তো বা ওয়েব দিতাম, মানে ওয়েব বলতে আমরা বুঝাচ্ছি ঢেউ 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 করে দিতাম, সেটাও আমরা করতে পারি। আমরা যেহেতু প্রফেশনালভাবে কাজ করবো, সো এখানে আমরা নর্মালি ওই ঢেউ ঢেউ করার প্রয়োজন নাই, এখানে এসে এই টুলটা কাজে লাগাবো। ফন্ট থেকে বি বলে একটা টুল আছে, বি বি লেখা, এই বি এর অর্থ হচ্ছে বোল্ড করা, যে কোনো ফন্টকে আমরা বোল্ড করতে এই বি টুলটা ব্যবহার করতে পারি। ওকে, এখন দেখেন নর্মাল যে ফন্টগুলো ছিল এর থেকে এটাকে বোল্ড হয়ে গেছে। বাট আমরা সবসময় আমাদের ক্লায়েন্টরাও বলে থাকে, তো তুমি যে কাজটা করবা সেখানে যদি কোনো হেডার ব্যবহার করো, সেই হেডারটার ফন্ট সাইজ সবসময় 14 থাকবে, আর বাকি যে বডিটা নর্মালি 12 থাকবে। সো এইটার ফন্ট সাইজ 14 করে দিলাম, বাকিটা 12 করে দিলাম। এখন আসি, আমরা একটু অ্যালাইনমেন্ট করছিলাম, এই অ্যালাইনমেন্ট টুলটা নিয়ে কথা বলি। ওকে, 2টা প্যারাগ্রাফ এখানে আছে, 2টা না, একটাই প্যারাগ্রাফ আছে, বাট আমি 2টা ভাবে দেখাবো অ্যালাইনমেন্টের বিষয় বোঝানোর জন্য। এখানে এটাকেও মিডিলে রাখি, সমস্তটা সিলেক্ট করে। আচ্ছা, বোল্ড করার জন্য আমি কি কাজটা করলাম একটু দেখে রাখবেন। আমি যখন লোডশেডিং এই টাইটেলটাকে বোল্ড করব, তখন কিন্তু জাস্ট লোডশেডিংয়ের উপরে কার্সেলটা রাখবো না, লোডশেডিংয়ের উপরে কার্সেলটা রেখে যদি বোল্ডের উপরে ক্লিক দেন কোনো চেঞ্জ হবে না। আপনি যেটুকু বোল্ড করতে চাচ্ছেন সেটুকু সমস্তটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই বির উপরে ক্লিক দিবেন, এবং যদি ফন্ট সাইজও চেঞ্জ করতে হয় তাহলে সেটা করে দিবেন, বাট সেটুকু কিন্তু সিলেক্ট করা থাকতে হবে। আবারও একটু দেখাই আপনাদের, যদি মনে হয় যে এই মিডিলে আপনার কোনো কারণে মনে হচ্ছে এই মিডিলে লোডশেডিংটাকে আপনি বোল্ড করতে চাচ্ছেন, সো যেটুকু বোল্ড করতে চাচ্ছেন বা যেটুকুতে চেঞ্জ আনতে চাচ্ছেন সেটুকু মাস্ট সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করার পরে, আচ্ছা ধরে নিলাম যে এইটুকু আপনি কালার চেঞ্জ করতে চাচ্ছেন, এখানে একটু বলে রাখি এটাকে ফন্ট কালার বলে। ওকে, আমি যদি ফন্টের কোনো কালার চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে এসে সেই কালারটা ধরে নিলাম যে রেড কালার করে দিব। ওকে, সো রেড করে দিলাম। সো আমি যেটুকু বোঝাতে চাচ্ছি, আপনি যেটুকুতে চেঞ্জ আনতে চাচ্ছেন, যেটুকু এডিট করতে চাচ্ছেন সেটুকু মাস্ট সিলেক্ট করতে হবে। যেরকম এখানে আমি লোডশেডিং অংশটাকে সিলেক্ট করলাম। ওকে, সো এখন অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলি। এইটাকে নর্মালি বাই ডিফল্ট আমাদের লেফট অ্যালাইন থাকে। আচ্ছা, লেফট অ্যালাইনটার অর্থ কি একটু বলি। আমরা যখন পরীক্ষার খাতায় কোনো কিছু লিখতাম তখন কিন্তু লেফট অ্যালাইন করে লিখি। পরীক্ষার খাতায় কী করতাম, এখানে একটা মার্জিন দিতাম, উপরে একটা মার্জিন দিতাম, বাট এই সাইডে কিন্তু আমরা কোনো মার্জিন দিতাম না। দিতাম কি? অবশ্যই দিতাম না। সো একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন কোনো মার্জিন দিতাম না তখন আমাদের যেভাবে লেখা হতো, সাপোজ এখানে এসে যদি কোনো শেষ হতো, এই জায়গায় এসে শেষ হতো, তাহলে আমরা এখানে শেষ করে দিতাম। যেরকম এই অবস্থায় এখানে এসে শেষ হয়েছে, এখানে শেষ করছি, আবার এই লাইনটা এখানে এসে শেষ হয়েছে, সেখানে শেষ করছি। এখানে দেখেন একটা ভাঙা ভাঙা, মানে কিছুটা বলা যায় যে নদীর পাড়ে যাওয়ার পরে যেরকম নদীর পাড়ে যেরকম ভাঙা ভাঙা অবস্থায় থাকে, কিছুটা সেরকম। এখানে আমি যদি ফুল সিলেক্ট করি তাহলে বুঝতে পারবেন এ সাইডে একটা স্কেল দিয়ে দাগ দেওয়া আছে, বাট এই সাইডে মনে হয় নদীর পাড়ে ঢেউতে ভেঙে গেছে, এরকম অবস্থা। সো এইটা কিন্তু লেফট অ্যালাইন, তার মানে লেফট অ্যালাইনের অর্থ আছে বাম সাইডে একেবারে একটা স্কেল দাগ দেওয়া থাকবে। ওকে, এরপরে আমি যদি পরের টুলটা দেখি, এটাকে বলে সেন্ট্রাল। সেন্ট্রালের অর্থ হচ্ছে কোনো কিছুকে যদি আমরা সেন্ট্রালে অ্যালাইন করতে চাই, যেরকম এই লোডশেডিং লেখাটাকে কিন্তু আমরা সেন্ট্রালে নেওয়ার জন্য কী ব্যবহার করলাম, সেন্ট্রাল অ্যালাইন। নর্মালি কিন্তু এখানে ছিল লোডশেডিং, সেটাকে আমরা মাস্ট সেন্ট্রালে রাখবো। সো আমরা কী করলাম, এটাকে সেন্ট্রালের উপরে ক্লিক দিলাম, সেন্ট্রাল অ্যালাইন হলো। এরপরে আসি নেক্সট কি, রাইট অ্যালাইন। রাইট অ্যালাইনটা কি, বাম সাইডে, সরি ডাইন সাইডে, রাইটটা হলো ডাইন সাইডে
একেবারে সমান করব, যেরকম এটা। আমরা নর্মালি, আপনারা যারা ইসলাম ধর্মে আছেন তারা কিন্তু এই জিনিসটা জানেন যে মেবি কোরআনের কোনো কিছু, সরি আমি ভুল না হলে আপনারা একটু ঠিক করে দিবেন, ভুল হলে অবশ্যই ক্ষমা প্রার্থী। সো আমরাও কিন্তু ওইটাকে ডাইন সাইড থেকে বাম সাইডের দিকে লিখি, তাই তো? কেউ একজন একটু রেসপন্স করেন, আমি খুব বেশি জানি না, একটু বলবেন প্লিজ। জি স্যার, কোরআনের যেগুলো লেখা আছে হ্যাঁ, আরবি জি অক্ষরগুলো ভাইয়া, জি ভাইয়া। সেগুলো সবগুলো ডান সাইড থেকে শুরু হয়। মানে আমরা ডাইন সাইড থেকে শুরু করে বাম সাইডের দিকে লিখতে লিখতে যাই, তাই তো? জি জি, ওকে, হ্যাঁ। সো ডান থ্যাংক সাইড ইউ। থেকে শুরু করে বাম সাইডে ওকে, শেষ হয়। সো আমরা ওই সময় কিন্তু আমরা কি করব, এইভাবে রাইট অ্যালাইন করে নিব, কারণ আমাদের লেখাটা কিন্তু বাম সাইড, সরি ডাইন সাইড থেকে বাম সাইডের দিকে যাবে। সো আমরা তখন এই কাজটা করব, বাট আমাদের যেহেতু ইংলিশের কাজে বা প্যারাগ্রাফের কাজে আমরা নর্মালি এটা করি না, আমাদের ফুল সেট আপটা আমাদের নর্মালি বাই ডিফল্ট এটা থাকে। আচ্ছা, আমরা এইটার ক্ষেত্রে কি করছিলাম, জাস্টিফাই করছিলাম। জাস্টিফাইয়ের অর্থটা কি একটু বলে রাখি, বাম সাইড এবং ডাইন সাইড সব সমান থাকবে, একেবারে স্কেল দেওয়া দাগ থাকবে, কোনো ওয়েব থাকবে না এখানে। অর্থাৎ যেখানে যে অবস্থায় আছে সেখানে সেই অবস্থায় দেখেন বাম সাইড এবং ডাইন সাইড সমান। সো দুইটা প্যারাগ্রাফ একটু প্রিন্ট মোডে যাই তাহলে বুঝতে পারবেন। প্রিন্ট মোডে যাওয়ার পরে এখানে একটু দেখেন আপনারা কোনটা ভালো দেখাচ্ছে, নিশ্চয়ই লাস্টেরটা ভালো দেখাচ্ছে, উপরেরটা ওইভাবে ভালো দেখাচ্ছে না, কারণ এখানে লেফট অ্যালাইন করা। সো এই কারণে আমরা কি করব, আমরা আমাদের সব কাজ জাস্টিফাই করে করব। ওকে, সো আমরা এই প্যারাগ্রাফটা সমস্তটা সিলেক্ট করলাম, এটার উপরে জাস্টিফাইয়ের উপরে ক্লিক দিলাম, তাহলে আমার কি হলো, আমাদের পুরো প্যারাগ্রাফটা জাস্টিফাই হয়ে গেল। ওকে, সো কপি পেস্ট কিভাবে করতে হয় এটা অলরেডি কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কপি পেস্ট কিভাবে করতে হয়। আবারও একটু মাথায় রাখবেন, সরাসরি এসে কন্ট্রোল ভি দিবেন না এখানে। আচ্ছা, এখন আসি কন্ট্রোল ভি কেন দিবেন না, আমি কেন বললাম সেটার জন্য আমি একটু বলে রাখি। সাপোজ এখান থেকে আপনার ক্লায়েন্ট সবসময় বলবে না যেরকম একটা পিডিএফ থেকে কপি করতে, কোনো সময় বলতে পারে যেরকম একটা ওয়েবসাইট থেকে তার ডাটাগুলো কপি করে দাও। এখন ধরে নিলাম যে এইটুকু আপনারা কপি পেস্ট করে নিতে চাচ্ছেন। এখন আমি এইটুকু কপি পেস্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, এখানে এসে করলাম কি কন্ট্রোল ভি দিলাম। দেখেন কন্ট্রোল ভি দিলে অসুবিধাটা কি, কন্ট্রোল ভি দিলে অসুবিধাটা হলো এখানে যে মানে যে ফন্টে থাকবে সেই ফন্টে এখানে আনবে, কোনো সমস্যা না, সেটাতে আমরা কোনো সমস্যা মনে করতেছি না। বাট বেশি সমস্যা হয় এখানে যে কালার থাকে, ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা থাকে, ও করে কি এখানে এসে সেই কালারটা দিয়ে দেয়। সো আমরা এইভাবে যদি কোনো ক্লায়েন্টকে প্রোভাইড করি তাহলে সেই ক্লায়েন্ট কিন্তু আমাকে রিভিশনে পাঠাবে অথবা রিজেক্ট করে দিবে কাজটা। সো আমরা করব কি, এই স্টাইলে করব। এখন কথা হচ্ছে তাহলে ভাই আমার এইটার উপায় কি, মানে এইটুকু পেস্ট করার উপায় কি, কপি পেস্ট করার উপায় কি? খুব ভালো কথা, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি না দিয়ে পেস্টের উপরে ক্লিক দিয়ে কিপ টেক্সট অনলিতে রাখলাম। এখন দেখেন আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড কোনো কিছু নাই, ব্যাকগ্রাউন্ড সাদা, আমরা প্রফেশনালি সব কিছু করতে পারছি। সো হয়তো বা কপি পেস্ট কীভাবে করব, কপি পেস্ট কেন সরাসরি কন্ট্রোল ভি দিয়ে করব না, হয়তো আপনারা এখন ক্লিয়ার। ওকে, এখন আপনারা একটা কোশ্চেন করতে পারেন, আমরা কি লাস্টে এটা ঠিক করতে পারি না? হ্যাঁ, লাস্টে একদম লাস্টে গিয়ে ঠিক করতে পারি, বাট একটা ফাইল শুরুর থেকে যদি আপনি আপনার মনের মতো কাজ করে যান তাহলে লাস্টে আর ওই ধরনের সমস্যা হবে না। সো একটু চেষ্টা করবেন শুরুর থেকে ওই কাজটা করে যাওয়ার। ওকে, নেক্সট আর কি কি টুল আছে সেটা একটু দেখব। এখানে ফন্টে যে টুলগুলো আছে তার একটু কথাগুলো বলে যাই। এখানে প্রথম আছে বোল্ড, পরে আছে ইতালিক। আচ্ছা, বোল্ডটা কী কাজে ব্যবহার করি? আমরা কোনো কিছু বোল্ড করতে ব্যবহার করি। ওকে, নর্মালি আমরা পরীক্ষার খাতায় জেল পেন ব্যবহার করতাম বোল্ড করতে। ওকে, বাট এখানে আমরা কি করব, আমাদের যেহেতু টুল আছে আমরা এটাকে বোল্ড করে দিব। এরপরে যে টুলটা আছে সেটাকে বলে ইতালিক। ওকে, ইতালিকের অর্থ হচ্ছে আমরা ক্লাস 8-এ অনেকে, আচ্ছা মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড না থাকলেও কোনো সমস্যা না, ক্লাস 8-এ আমরা পড়ে আসছি প্রাণী মানে শ্রেণীবিন্যাস পড়ে আসছি। ও গড, শ্রেণীবিন্যাসে এসে আমরা কিন্তু একটা জিনিস পড়ছি যে সায়েন্টিফিক নেম কিভাবে লিখতে হয়। সায়েন্টিফিক নেম যদি আমরা খাতায় লিখি তাহলে নিচে কি করতাম, দাগ দিতাম সায়েন্টিফিক নেমে, পরীক্ষার খাতায় যেটা করতাম নিচে দাগ দিয়ে দিতাম। আর আমরা যখন সায়েন্টিফিক নেম টাইপ করি তখন আমরা কি করি, আমরা এক সাইডে মানে কাট করে লিখি। সো আমরা ধরে নিলাম যে আচ্ছা যে কোনো একটা সায়েন্টিফিক নেম লিখি, সাপোজ SCIENTIFIC, সায়েন্টিফিক নেম ফর ম্যান। ওকে, মানুষের সায়েন্টিফিক নেমটা কি, হোমো স্পেস। সো
হোমো সেপিয়েন্স যখন আমরা লিখব, এটাকে আমরা পেস্ট করব, কন্ট্রোল ভি না কিপ টেক্সট অনলি দ্বারা করব। এবং এই সায়েন্টিফিক নেমটা যদি আমরা পরীক্ষার খাতায় লিখতাম, আমরা সরাসরি নিচে দাগ দিতাম। ওকে, নিচে দাগ দিতাম কিভাবে সেটা একটু দেখাই। আচ্ছা, দাগ কেন দিব, এখানে যেহেতু টুলটা আছে আন্ডারলাইনের, সেই টুলটা দিয়ে এইভাবে মূলত আমরা দাগ দিতাম। ওকে, এখন কথা হচ্ছে আমরা যেহেতু এটাকে টাইপ করতেছি, আমরা এখানে কি করব, ইতালিক ব্যবহার করব। এখন দেখেন এখানে ইতালিক অবস্থায় আছে, অর্থাৎ এক সাইডে কাট করা আছে। সো এই কারণে আমরা কি করি, এই ইতালিক ফন্টটা ব্যবহার করি। এখন বলতে পারেন আন্ডারলাইন অন্য কোনো ফন্টে ব্যবহার করতে পারি নাকি না। ইয়েস, আমরা পরীক্ষার খাতায় কিন্তু আন্ডারলাইন অন্য স্টাইলে করতাম। আমরা এরকম লোডশেডিং দিতাম, দিয়ে একটা ওয়েব দিতাম। ওয়েব বলতে বোঝাতে চাচ্ছি মানে তরঙ্গ, অর্থাৎ ঢেউ ঢেউ ব্যবহার করতাম। এইটাকে আমরা ব্যবহার করতাম বেশিরভাগ ক্ষেত্রে, তাই না? এটা বড় ছোট হতো, নর্মালি কোনো সমস্যা না, এরকম কিছু ব্যবহার করতাম। সো এটা আমরা কোথায় পাবো, এই আন্ডারলাইনটা নর্মালি এই আন্ডারলাইনে যে এখান থেকে অনেকগুলো আন্ডারলাইন অপশান পাবো। ওকে, কেউ দেখা গেলো এরকম দাগ দাগ দিতাম, কেউ ওয়েব ব্যবহার করতাম। সো যাই করতাম না কেন, এখানে কেউ ডাবল দাগ দিতাম এখানে। সো যাই করি না কেন, এখান থেকে আমরা পেয়ে যাবো। ওকে, সো এটা হলো এই টুলের কাজ। পাশাপাশি এখানে এসে আর কি কি আছে দেখি, একটু আপার কেস লোয়ার কেস নিয়ে কোনো কথা বলি। আপার কেস লোয়ার কেসের অর্থ আছে, সাপোজ আমরা এই লোডশেডিংটা সব কিছু আপার কেজে ব্যবহার করতে চাচ্ছি। আপার কেজ হলো এল ও এ ডি, সব বড় হাতের থাকবে, শেডিংয়ের সব কিছু বড় হাতের থাকবে। যেরকম এখান থেকে আমরা এই যদি আপার কেজ দিই, তাহলে দেখেন লোডশেডিংটা আপার কেজে হয়ে গেছে, অর্থাৎ পুরা ওয়ার্ডগুলো বড় হাতের অক্ষরে ব্যবহার করতে পারছি। ওকে, এরকম অনেক কিছু আমাদের প্রয়োজন হবে। ওকে, আজ না হোক কাল আমাদের কোনো না কোনো কাজে দেখবেন প্রয়োজন হবে। আমরা যে কাজটা সরাসরি কপি করে নিয়ে আসছি ক্লায়েন্টের কাছ থেকে, সেটা নর্মালি যদি আপার কেস, যেরকম আমাদের ক্লায়েন্ট, আমরা একটা জিনিস খেয়াল করেন, যখন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, জিমেইল অ্যাকাউন্টে সাপোজ bivas@gmail.com, এই জিমেইলের ভিতরে কিন্তু কোনো বড় হাতের অক্ষর থাকে না। বাট আপনি যখন কোনো ওয়েবসাইট থেকে কোনো কিছু কপি করবেন, কোনো জিমেইল অ্যাকাউন্ট কপি করবেন, কিছু কিছু সময় দেখবেন শুরুতে বিটা বড় হাতের আছে। সো কোনো ক্লায়েন্টরা কিন্তু এগুলো অ্যাকসেপ্ট করে না, এই বিটা বড় হাতের বা সামথিং এরকম কিছু, বা অনেকের আছে পুরা জিমেইল অ্যাকাউন্টের সবগুলো বড় হাতের, বাট দিন শেষে ও বলে কি তুমি লোয়ার কেসে করে দাও সবগুলো। এখন ধরে নিলাম আমি এখানে একটা স্যাম্পলের জন্য বললাম যে বিআই, আচ্ছা ফুল বড় হাতের দিয়ে দেখালাম, bivasbain@gmail.com। আচ্ছা, কোনো কারণে আপনি কোথাও থেকে কপি করছেন যে bivasbain@gmail.com এভাবে, বাট আপনাকে তো এইটাকে লোয়ার কেজে নিয়ে যেতে হবে। বাট আপনি কি করবেন, আপনি আবার কি এই ছোটো হাতের লেখার চেষ্টা করবেন, যে এখানে উপরে লিখলাম bivasbain@gmail.com। এইটা করতে gmail.com, এইটা করতে আপনার কিন্তু সময় লাগবে। বাট এইটা আমরা না এক্সেলের টুল দ্বারা করব, সরি মাইক্রোসফট ওয়ার্ডের টুল দ্বারা করব। এটাকে কি করব, লোয়ার কেস বললে একটা টুল আছে, এটার উপরে ক্লিক দিব, অটোমেটিক সেটাকে লোয়ার কেসে কনভার্ট হয়ে যাবে। সো হয়তো বা এখান থেকে বুঝতে পারছেন আমরা কি কি ব্যবহার করব। সেন্টেন্স কেস আসি, সেন্টেন্স কেসের অর্থ কি, আচ্ছা একটু জল খেয়ে নিই। সেন্টেন্স কেসের অর্থ কি, একটা সেন্টেন্সের শুরুতে বড় হাতের অক্ষর থাকে, তাই তো, আর বাকিগুলো সবই ছোট হাতের অক্ষর দিয়ে কন্টিনিউ করা হয়। যেরকম এখানে একটা সেন্টেন্সের কথা যদি চিন্তা করেন, নাওএডেজ লোডশেডিং হ্যাজ বিকাম এ কমন ওয়ার্ড ইন আওয়ার কান্ট্রি। ওকে, সো এটা একটা গুড সেন্টেন্স। সো এই সেন্টেন্সের দেখেন শুরুতে নাও এর এন বড় হাতের, বাকি সবগুলো ছোট হাতের অক্ষর। সেমভাবে একটা ফুল স্টপের পরে লোডশেডিংটা এলটা বড় হাতের, বাকি সবগুলো নেক্সট ফুল স্টপের আগ পর্যন্ত সবগুলো কিন্তু ছোট হাতের। সো এইটাকে বলে সেন্টেন্স কেস। সো আপনি যদি এটাকে সেন্টেন্স কেস করতে চান, তাহলে আপনি কি করবেন, এটার উপরে সেন্টেন্স কেসের উপরে ক্লিক দিবেন, দেখেন বিটা বড় হাতের চলে আসছে, বাকিগুলো সব ছোট হাতের। সো এটাকে বলে সেন্টেন্স কেস। ওকে, এরপরে আসি লোয়ার কেস আপার কেস। তো বললাম ক্যাপিটাল কেসটা কি, ক্যাপিটাল কেসটা এখানে একটু বোঝানোর চেষ্টা করি। এখানে দেখেন প্রফেশনাল ডাটা এন্ট্রি কোর্স লেখা। সো এখানে পিটা বড় হাতের, ডিটা বড় হাতের, ইটা বড় হাতের, সিটা বড় হাতের। সো আপনি যদি ধরে নিলাম যে আমি এখানে একটু লিখলাম APSSIONAL ডেটা এন্ট্রি, আচ্ছা ইটা বড় হাতের হয়ে গেল। সো এইটা যখন লিখলাম, আমি চাচ্ছি বা আমার ক্লায়েন্ট চাচ্ছে এটা সেন্টেন্সকে ক্যাপিটাল কেসে দিতে, তার মানে এভাবে লিখতে।
এখন কথা হচ্ছে এটা যদি 1-2 অর্ডার হতো তা সরাসরি আমি চেঞ্জ করে দিতাম, বাট বিশাল বড় একটা প্যারাগ্রাফ বা অনেকগুলো চেঞ্জ করতে হচ্ছে, তখন আপনি কি ওই ম্যানুয়ালি করবেন না, টুল দ্বারা করবেন। তখন কি করবেন, ক্যাপিটাল কেস করে দিয়ে। এখন দেখেন ক্যাপিটাল কেস করে দেওয়ার পরে কি হলো, আমার এখানে যে অবস্থায় আছে এখানেও কিন্তু সেই অবস্থায় আছে। সো এটা 1-2টার ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি করতে পারি, বাট ধরে নিলাম যে এই পুরা সেন্টেন্সটা বা পুরা প্যারাগ্রাফটা আমি ক্যাপিটাল কেসে করতে চাচ্ছি। একটু দেখাই আপনাদেরকে, পুরো সেন্টেন্সটা পুরো প্যারাগ্রাফটা যদি আপনি ক্যাপিটাল কেসে করতে চান তাহলে আপনারা কত সময় নেবেন, নিশ্চয়ই 5 মিনিট সময় নেবেন বা 2 মিনিট সময় নেবেন। বাট আমাদের যদি অল্প কথায় কাজ হয় বেশি কথার প্রয়োজন কি, দেখেন আমি সরাসরি চেঞ্জ করে দিলাম। এটাকে যদি আমি এখন চাই যে সেন্টেন্স কেসে করতে সেন্টেন্স কেসে করে দিলাম, এটাকে যদি আমি চাই যে এখন লোয়ার কেসে করতে লোয়ার কেস করে দিলাম, এটাকে যদি চাই আমি আপার কেসে করতে আপার কেস করে দিলাম, এটাকে যদি আমি চাই ক্যাপিটাল কেসে করতে ক্যাপিটাল কেসে করে দিলাম। নেক্সট আরেকটা টুল আছে, এটা হলো, এটার অর্থ হচ্ছে যেগুলো আপনি প্রত্যেকটা মানে ওয়ার্ডের শুরুতে ছোটো হাতের থাকবে বাকিগুলো বড়ো হাতের থাকবে। কিছু কিছু সময় আমরা ডিজাইন করতে এটা ব্যবহার করি একটু। আচ্ছা ক্যাপিটাল আচ্ছা সেন্টেন্স কেসে রাখি। ধরে নিলাম যে পাসওয়ার্ড, অনেক সময় পাসওয়ার্ড দিই না, পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখবেন আমরা কি করি, পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথমটা ছোটো হাতের পরেরটা বড়ো হাতের এরকম উল্টাপাল্টাই দিই, কিছুটা এই স্টাইল। ওকে, কিছুটা এই স্টাইল যে আমরা সব প্রথমটা ছোটো হাতের রেখে পরেরগুলো সব বড়ো হাতের থাকবে, কিছুটা ওই স্টাইলের হয়। ওকে, সো ধরে নিলাম যে এখানে এই প্রফেশনাল এটার ক্ষেত্রে আমি যদি চেঞ্জ করতে যাই দেখবেন যে কি পিটা ছোটো হাতে রয়ে গেছে বাকিগুলো সব বড়ো হাতে রয়ে গেছে। সো এই জন্য আমরা এই টুলটা ব্যবহার করি। নর্মালি এই টুলটা খুব বেশি ব্যবহার করা না, উপরের যে সাইডটা আছে সাইডটা আমরা নর্মালি বেশি ব্যবহার করি। ওকে গুড। সো নেক্সট মোট ফন্টে যে টুলগুলোর ব্যবহার ছিল সেগুলো নিয়ে কথা বললাম। পাশাপাশি এখানে আরেকটা টুলের ব্যবহার আছে ফন্ট কালার। ওকে, ফন্ট কালার কি হতে পারে, নর্মালি আমাদের ফন্ট কালার সবসময় ব্ল্যাক থাকে, একটা মোস্ট অফ দ্য টাইম 99% সময় ব্ল্যাক থাকে, বাট কোনো একটা কাজের জন্য আপনার অনেক সময় হতে পারে রেড করে দেওয়া। ওকে, আপনার ক্লায়েন্টের একটা পিডিএফ ফাইলকে আপনার একটা ক্লায়েন্ট ধরে নিলাম যেরকম একটা পিডিএফ ফাইল দিল, সেই পিডিএফ ফাইলটাকে হুবহু আপনি যখন ওয়ার্ডে কনভার্ট করবেন, আচ্ছা আমি একটু দেখাই আপনাদের জন্য, অবশ্যই ক্লাস আছে। এই দেখেন ফাইল কনভার্সন, এই পিডিএফটা দেখায় এখানে কই সেটা, এই দেখেন ফাইল কনভার্সনের উপরে অনেকগুলো ক্লাস আছে, সো সবগুলোতে আমরা সেগুলো শিখবো। ওকে, তবে বেসিকটা শুরুতে ধারণা নিয়ে গেলাম যাতে পরবর্তীতে আর বলতে পারবেন না যে এই টুলটার ব্যবহার আগে দেখি নাই, নতুন দেখলাম, এই কারণে আজকে ক্লাসে এত 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 বক বক করা। ওকে, আচ্ছা ধরে নিলাম যে এখান থেকে আপনার মনে হচ্ছে কোনো একটা সেন্টেন্স আপনার ক্লায়েন্টের পিডিএফ ফাইলে রেড কালার ছিল, এই সেন্টেন্সটা। সো আপনি এখন এটাকে রেড কালার কীভাবে করবেন, পুরো সেন্টেন্সটা এভাবে সিলেক্ট করবেন, কালারটা রেড, আচ্ছা রেড না, ধরে নিলাম ইয়েলো, ধরে নিলাম অন্য কোনো কালার, যে কালার থাক না কেন এখান থেকে আপনি সেই কালারটা চুজ করে নিতে পারবেন। ধরে নিলাম যে এই কালারটা ছিল, তো সেই কালারটা করে নিতে পারবেন। সো এইটার উপরে কার্সেলটা রাখলে বলে ফন্ট কালার, দ্যাট মিনস আপনি যদি ফন্টের কালার চেঞ্জ করতে চান তাহলে এটা ব্যবহার করবেন। ওকে, পাশেরটা যেটা আছে সেটা একটু দেখি, টেক্সট হাইলাইটস কালার। ওকে, টেক্সট হাইলাইটস কালার বলতে কি বোঝায়, আমরা কোনো কিছু সাপোজ আমরা প্যারাগ্রাফ পড়ার সময় কি করতাম, যখন 9-10-এ প্যারাগ্রাফ পড়তাম তখন যে ওয়ার্ডটা আমাদের সামনে নতুন আসতো, ওকে অনেক সময় একটা প্যারাগ্রাফ পড়তে নতুন একটা ওয়ার্ড আসছে, তখন আমরা কি করতাম, হাইলাইটস ইয়েলো মার্কার ছিল আমাদের হাতে, সেই মার্কার দ্বারা ওই ওয়ার্ডটা করতাম কি একটু মানে একটা টান দিয়ে দিতাম, মানে হাইলাইটস করে দিতাম। তার মানে বলতে চাতাম যে এই ওয়ার্ডটা আমি নতুন শিখতেছি, পাশাপাশি উপরে বাংলাটা লিখে রাখতাম। তাহলে আমার হতো কি, যতবার ওই মানে প্যারাগ্রাফটা আমার সামনে আসুক না কেন, যতবার পড়তাম না কেন, যতবার বইয়ের পৃষ্ঠা মানে পেজ উল্টাতাম না কেন, তখন আমাদের সামনে ওইটা চোখে পড়তো এবং ওইটা একবার করে দেখে যেতাম যাতে আমাদের ওই ওয়ার্ডটা আমাদের সামনে মুখস্থ হয়ে যেত। সো সেই কাজটা আমরা এই টুলটা দ্বারা করতে পারি। যেরকম আমাদের সামনে এখানে মনে হতে পারে কোনটা নতুন ওয়ার্ড আছে, ইন আওয়ার কান্ট্রি লোডশেডিং মিনস শর্টেজ অফারস আছে, এখানে কোনো কিছু আমার কাছে নতুন মনে হচ্ছে না। তারপরে পাওয়ারলেস ডিমান্ড, আচ্ছা আওয়ার কনসার্ট অথরিটি, আচ্ছা ধরে নিলাম আমরা ক্লাস 9-এ যখন পড়তেছি তখন আমাদের অথরিটিটা আমার সামনে নতুন একটা ওয়ার্ড, অথরিটি বলতে আমি কোনোদিন আগে শুনি নাই বা সামথিং এরকম কিছু হতে পারে। সো এইটাকে আমরা কী করতাম, এই হাইলাইটস পেন দ্বারা নর্মালি ইয়েলো কালার দ্বারা মার্কিং করে রাখতাম। সো সেম কাজটা এখন আমি করে ফেলছি সেম কাজটা। ওকে, সো হয়তো বা বুঝতে পারছেন এই টুলটা আমরা কেন ব্যবহার করি। এখন আপনার মনে হতে পারে আরেকটা টুলের ব্যবহার এখান থেকে দেখব, এইটাকে বলে শেডিং। ওকে, সো এই টুলটা আমরা কিভাবে ব্যবহার করি বা কেন ব্যবহার করি সেটা একটু দেখি। আচ্ছা ধরে নিলাম যে আমার এই অংশটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি,
ইয়েলো কালার করতে চাচ্ছি বা সামথিং। ওকে, সো এইটাকে, আচ্ছা দুইটার কাজ সেম, বাট কাজ মনে হচ্ছে সেম, বাট একটু পার্থক্য আছে। ওকে, সো এইটাকে বলতে চাচ্ছি আমরা হাইলাইটস করে রাখতে। ওকে, আর এই অংশটাকে একটু শ্যাডো দিতে। দুইটা প্রায় কাছাকাছি সেম, বাট এইটা মূলত প্যারাগ্রাফের কাজে ব্যবহার করা হয়, ফুল প্যারাগ্রাফের কাজে ব্যবহার করা হয়, আর এইটা হলো মেন কিছু অংশ টেক্সট হাইলাইটসের কাজে ব্যবহার করা হয়। ওকে, পাশাপাশি আমরা যখন কোনো কালার করব কোনো কিছুর, সেটার কাজে তো এটা ব্যবহার করি। ওকে, সো হয়তোবা আপনারা বুঝতে পারছেন এই টুলগুলোর কাজ কি। এখন একটা জিনিস খেয়াল করি, আমরা যখন এই প্যারাগ্রাফটা পড়তে বসবো, সেটা আমাদের সামনে কিভাবে শো করে একটু দেখি। এইরকম অবস্থায় শো করবে। সো এরকম অবস্থায় যখন শো করবে, আপনার সামনে মনে হবে যে প্যারাগ্রাফের লাইনগুলো, প্রতিটা লাইন একটু দেখি, প্রতিটা লাইন অনেক কাছাকাছি। সো অনেক কাছাকাছি যখন আপনার সামনে থাকবে, আপনার কিন্তু পড়তে একটু অসুবিধা হবে, তাই তো? সো আপনি চাইলেন যে এই লাইনগুলো যদি একটু স্পেস থাকতো, এই লাইনগুলো যদি আরও একটু মানে যথেষ্ট লাইনের ভিতরে যত স্পেস থাকতো, তাহলে আমার হয়তো বা পড়তে ভালো লাগতো, বা পড়তে আমি ভালোভাবে পড়তে পারতাম। ওকে, আমরা এখন আপনার সুবিধার্থে এটা স্পেস দিব। স্পেসটা কি দিব? এই জায়গায় প্যারাগ্রাফ অংশে এই জায়গায় একটা টুল আছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমি সমস্তটা সিলেক্ট করে নিছি। সো কোনো কিছু এডিট করতে হলে পুরো প্যারাগ্রাফটাকে আমি এডিট করতে চাচ্ছি। সো এখন করব কি, 1.15 দিব। একটা জিনিস একটু কার্সেলটা সাইডে নিয়ে গেলাম। প্রথম অনে বাই ডিফল্ট অনে থাকে, তারপরে 1.15 দিলাম, দেখেন একটু চেঞ্জ হয়েছে, তারপর 1.5 দিলাম, 2 দিলাম, দেখেন প্যারাগ্রাফের ভিতরে যথেষ্ট স্পেস হয়েছে। আচ্ছা, 1.5 দিলাম। এখন দুইটা প্যারাগ্রাফের ভিতরে একটু খেয়াল করেন, আমি দুইটা প্যারাগ্রাফকে আপনাদের সামনে একইভাবে শো করাই। এখান থেকে এই অংশটাকে একটু ডিলিট করে দেই। ওকে, দুইটা প্যারাগ্রাফ পড়তে কোনটা সব থেকে বেশি সুবিধা হবে? নিশ্চয়ই উপরেরটা। একটু প্রিন্ট মোডে যাই, উপরেরটা নিশ্চয়ই আমাদের পড়তে সুবিধা হবে নিচেরটার থেকে। কারণ কি, প্যারাগ্রাফের ভিতরে যথেষ্ট স্পেস আছে, আমরা চোখে ভালোভাবে দেখতে পারবো, হয়তো বা বুঝতে পারছেন। সো দুইটা লাইনের ভিতরে যে স্পেস ব্যবহার করব, সেই স্পেসটা মূলত আমরা এখান থেকে ব্যবহার করব। ওকে, সো হয়তোবা প্যারাগ্রাফ টুলে ক্লিয়ার। এখন আমরা অনেক সময় হয় আমাদের টিচাররা বলতো যে তুমি এই প্যারাগ্রাফগুলো তো নর্মালি লিখতাম, বাট কোনো এসে লিখতে, কম্পোজিশন যখন আমরা লিখতাম, তখন একটা অংশ বেশিরভাগ সময় বলতো যে, অথবা কোনো প্রশ্নের 4 মার্কসের কোনো প্রশ্নের যখন রেজাল্ট করতাম, মানে রেজাল্টটা লিখতাম বা কোনো প্রশ্নের অ্যান্সারটা লিখতাম, আমাদের টিচাররা বলতো তোমরা পয়েন্ট দিয়ে লিখো, তাহলে তোমরা বেশি মার্কস পাবা, তাই তো? ও হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ডেও কিন্তু পয়েন্ট দিয়ে লেখা যায়। গুড, আমরা সেটা শিখবো, মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে পয়েন্ট দিয়ে লিখতে হয়। যেরকম ধরে নিলাম আমরা একটা পিডিএফ ফাইল নিছি, যে পিডিএফ ফাইলে এখানে আমাকে পয়েন্ট দিয়ে লিখতে বলছে। ওকে, এই অংশগুলো আমাকে পয়েন্ট দিয়ে লিখতে বলছে। সাপোজ এখান থেকে 2টা থেকে 3টা সেন্টেন্স আমি পয়েন্ট দিয়ে দেখাই। আচ্ছা, ধরে নিলাম যে এই কয়েকটা সেন্টেন্স আমার এখানে পয়েন্ট দিয়ে লেখা আছে, বাকি আবার নিচে প্যারাগ্রাফ আকার আছে। সো এইগুলো যে কোনো পয়েন্ট আমরা দিতে পারতাম। আমরা কিভাবে শিখছি, ABC দিয়ে লিখতাম, ABC ব্র্যাকেট দিতাম, 1 2 3 দিয়ে পয়েন্ট দিতাম, অথবা তীর চিহ্ন দিয়ে দিতাম, যে কোনো কিন্তু দিয়ে আমরা পয়েন্ট আকারে লিখতাম। সো আমরা সব কিছু শিখবো। যেরকম অ্যাট ফার্স্ট এখানে আমরা সেই পয়েন্টের 3টা টুল পাবো। প্রথমটা যেটা আছে সেটাকে বলে বুলেট, পরেরটা আছে নাম্বারিং। ওকে, নর্মালি এই দুইটা দিয়ে আমরা সব কিছু করবো, বাট মাল্টিপেল দিয়েও আমরা করতে পারি, বাট আমরা প্রথম বুলেট দিয়ে শিখি। এটা বাই ডিফল্ট নান আছে, আমরা এটা বুলেট চেঞ্জ করতে পারি। দেখুন, একটা বুলেট চেঞ্জ করলাম, এখান থেকে আমার মনে হলো না এই বুলেটটা আমার জন্য পারফেক্ট, আমার তীর চিহ্নটা পারফেক্ট, টিক মার্কটা পারফেক্ট। সো আমার ক্লায়েন্টের পিডিএফে যা আছে আমি সেটা এখান থেকে দিতে পারবো। ওকে, এখান থেকে যা আছে সেটা দিতে পারবো, দেখেন। সো সেম কাজটা করলাম। সো এইটা নর্মালি বুলেট দিয়ে আমরা নাম্বারিং করি, এখান থেকে যে কোনো কিছু আমরা ব্যবহার করতে পারি। এখন মনে হচ্ছে না, বুলেট দেওয়াটা আমার জন্য পারফেক্ট হয়নি, আমি নাম্বারিং করব। সো আমি এখান থেকে বুলেটটা উঠাই দেওয়ার জন্য কি করব, আবার সমস্তটা সিলেক্ট করব, বুলেটের উপরে টিক মার্ক দিব, উঠে যাবে আমার। গুড, আমি এখন সমস্তটা সিলেক্ট করব, নাম্বারিংয়ে যে 1 2 3 দিতে পারি। ওকে, সো নাম্বারিংয়ে যে মনে হচ্ছে না 1 2 3, এই 1 দিয়ে ফুল স্টপ দিব না, 1 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব। সো সেটাও দিলাম। সো না, মনে হলো না আমার 1 2 3 না, ABC দেওয়া প্রয়োজন। সো আমি এখন রোমান সংখ্যায় 1 2 3 দিলাম, অথবা ABC দিলাম, ABC ছোট হাতের ব্র্যাকেট দিয়ে দিলাম, যেটা আমার খুশি সেটা দিয়ে দিতে পারি। সো আপনারা হয়তোবা এখন বিষয়টা ক্লিয়ার যে আমাদের এই টুলগুলো কি কি কাজে প্রয়োজন হয়। ওকে, সো
অনেক সময় বক বক করলাম, এখন আপনাদের কোশ্চেন নিব। কারোর কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, আনমিউট করে আপনারা বলতে পারেন, আমি শুনতেছি। হ্যালো, ভাইয়া আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনি কোশ্চেন করতে পারেন, কোশ্চেন করেন, আমি শুনতেছি। স্যার মেইলিং লাস্টে যদি দুইটা ভাইয়া সংখ্যা তাতে কি সমস্যা হবে? আচ্ছা, যেমন এক একজন 01 করেন, বা এক একজন করে করেন। আচ্ছা, আপনি প্রথম বলেন। তিশা আপু, আপনি বলতেছেন কোনটা? মেলে যেটা কথা বলছেন যে যত সংখ্যা কম দেওয়া যায়, যেমন দুটি সংখ্যা দিলে সমস্যা হবে। আচ্ছা, দুই একটা সংখ্যা আমাদের কিন্তু, আমি আবারও বলতেছি যে দুই একটা সংখ্যা এখন অ্যাড করাই লাগবে, কারণ আপনার নাম এখন অ্যাভেলেবেল। ওকে, আপনার নামে অনেক ইমেইল অলরেডি কেউ না কেউ খুলছে। সো আপনি যদি এখন ইমেইল অ্যাকাউন্ট খুলতে চান, দুই একটা সংখ্যা দিতেই হবে। ওকে, বাট যেমন আমি অ্যাড করেছি 10। ওকে, এরকম এরকম থাকলে তো আমরা চেষ্টা করব সংখ্যা কম দেওয়ার। আমি আবারও বলতেছি, আমরা চেষ্টা করব সংখ্যা কম দেওয়ার। যখন ইমার্জেন্সি সংখ্যা দিতেই হবে তখন আমরা দিব, আদারওয়াইজ আমরা দিব না। ওকে, আর আমরা যদি একদম সংখ্যা নাও দিতে চাই, তাও কিন্তু আমরা তৈরি করতে পারি ইমেইল অ্যাকাউন্ট। ওকে, জাস্ট একটু মাথা খাটাতে হবে, জাস্ট একটু মাথা খাটাতে হবে, আর কিছু না। সাপোজ বিভাস বাইন, সাপোজ আপনার নাম কি চিন্তা করি, তিশা, আফরিন তিশা ধরে নিলাম, আপনার এইটুকুই। সো আফরিন ডট তিশা দিয়ে @gmail দেন, দেখবেন অনেক সময় হয়ে যাবে। অথবা আফরিন ডট তিশা বিডি @gmail.com, অথবা info.afrintisha@gmail.com। এইভাবে একটু আপ ডাউন করেন, এই সাইড ও সাইড করেন, দেখবেন হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন। ভাইয়া আমি হচ্ছে ক্লাসে যখন জয়েন করেছিলাম, প্রথম থেকেই আমার ইন্টারনেট প্রবলেমের কারণে অনেক কিছু আমি স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম না। আমরা কি ক্লাসের রেকর্ডিংটা পাবো আচ্ছা, ক্লাস শেষে? এই যে রেকর্ডিং হচ্ছে অলরেডি 57 মিনিট। ওকে, এটা পেয়ে যাবেন। ও, প্রতিটা ক্লাসের রেকর্ডিং আর পাবেন, একটা এটা বিষয় কনফার্ম। ভাইয়া, প্রতিটা আপনি ক্লাসের বললেন রেকর্ডিং যে পাবেন। জি, জি। আচ্ছা, আর ভাইয়া আপনি বললেন যে ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম, আপনার লিঙ্কডইন, এগুলো সব অ্যাকাউন্ট আমাদের থাকা লাগবে। এখন আমাদের যদি এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকে, আমরা কি সেটা দিয়ে কাজ করবো নাকি নতুন করে সব ইয়েস, সেটা দিয়ে কাজ করতে পারবেন। যদি পুরাতন কোনো অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে কাজ করতে পারেন। ফেসবুক অ্যাকাউন্ট না, ফেসবুক পেজের কথা বললাম। ওকে, ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজটা মোস্ট প্রফেশনাল হয়। সো ফেসবুক পেজটা ব্যবহার করবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করবেন, আর লিঙ্কডইনের কথা তো বললাম। লিঙ্কডইন মোস্ট ইম্পর্টেন্ট, মানে কোনো লিঙ্কডইনের কোনো সাবস্টিটিউট আমাদের জন্য নাই। সো লিঙ্কডইন ব্যবহার করবেন, এবং লিঙ্কডইন অ্যাকাউন্টটা যথেষ্ট প্রফেশনালি সাজানোর চেষ্টা করবেন। আমার লিঙ্কডইন হয়তো বা আপনারা অলরেডি ভিজিট করতেও পারেন। সো একটু দেখার চেষ্টা করবেন, আমার লিঙ্কডইন না, নর্মালি যে কোনো কারোর লিঙ্কডইন অ্যাকাউন্ট যাদের অলরেডি প্রফেশনালি সাজানো আছে। সো লিঙ্কডইন অ্যাকাউন্টটা ব্যবহার করবেন, আপনার যে নাম সেই নামটা ব্যবহার করবেন, কাভার পেজ দিবেন, এভাবে ডিজাইন করার চেষ্টা করবেন, আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবেন, সব কিছু এখানে দিবেন। প্রতিনিয়ত চেষ্টা করবেন একটু করে পোস্ট করার। সো লিঙ্কডইনে কীভাবে মার্কেটিং করতে হয় এটা আমরা শিখবো, অবশ্যই শিখবো। এবং আচ্ছা, নেক্সট। আমার একটা প্রশ্ন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে লিঙ্কডইন যে আমরা যে অ্যাকাউন্টটা খুললাম, হ্যাঁ, এখন কি পোস্ট করতে হবে? আমি নো মোটামুটি নো নো নো, complete এই করছি। মুহূর্তে আমি বলি লিঙ্কডইনের টার্মস অ্যান্ড কন্ডিশনটা অনেক আপডেট করছে। আমার ভিডিওতে হয়তো বা আপনারা সেটা পাইছেন, যে টার্মস অ্যান্ড কন্ডিশন এত বেশি আপডেট করছে যে ওখানে স্পামিংটা খুব দ্রুত ধরে নিচ্ছে। সো আমরা এই মুহূর্তে কোনো কিছু পোস্ট করব না। আমাদের কাজ হবে এই মুহূর্তে প্রতিদিন ছোট ছোট করে খালি সেট আপ করা। আমরা এই মুহূর্তে কোনো পোস্ট করব না, সেট আপ করবো, পাশাপাশি দুই একজনকে কানেকশন পাঠাবো। আপাতত ইন্টারন্যাশনাল কাউকে মানে কানেকশন পাঠাবো না, শুধুমাত্র কানেকশন পাঠাবো তাদেরই যারা আমার ইন্ডাস্ট্রি বেস যেরকম। আচ্ছা, আপনি একটু মিউট করেন, না হলে এই সাউন্ডটা ভিডিওতে থেকে যাবে। আচ্ছা, গুড। কেন বললাম, সাপোজ ধরে নিলাম যে এখানে আমি এক্সপিরিয়েন্স অ্যাড করছি, ফাইবারে কাজ করি। আচ্ছা, আমার ফুল এক্সপিরিয়েন্সগুলো আমি একটু শেয়ার করি, লাস্ট থেকে দেখে আসি। আমার ফুল এক্সপিরিয়েন্সগুলোর ভিতরে ছিল আমি
কোনো একটা স্কুলের টিচার ছিলাম আমি, আচ্ছা এগুলো নাই বলি, আমি মূলত আপওয়ার্কে কাজ করি, আমি মূলত ফাইবারে কাজ করি। সো আমার মূলত মেন নেটওয়ার্কটা কিন্তু ফাইবার আপওয়ার্ক বেস আপনাদের শুরুতে শো করবে। যেরকম মাই নেটওয়ার্কে যাবেন, যাওয়ার পরে এখানে আপনার যে পার্সনগুলো দেখবেন যে আপনার নেটওয়ার্কে যারা আছে তারা, যেরকম ই শিক্ষণ একাডেমিতে ইনি আছে, সো এনাকে আমার সামনে শো করতেছে, এই জন্য ফাইবারে ইনি আছে যে কারণে শো করতেছে, ফাইবারে আছে, লিড একাডেমিতে আছে। আমি যে প্রতিষ্ঠানগুলোতে জব করি বা যে প্রতিষ্ঠানগুলোতে আছি সবার কিন্তু তাই শো করতেছে। সো ফাইবার, লিড একাডেমি, ফাইবার দেখেন এখানে সব। সো আমরা প্রথমে চেষ্টা করব এনাদের 2-1জনকে কানেকশান পাঠাতে। আবারও বলে রাখি, ফাইবার আপওয়ার্কে যারা কাজ করে 2-1জনকে, প্রতিনিয়ত 2-1জনকে কানেকশান পাঠাবো, এর বাইরে আর কাউকে পাঠাবো না। এরপর আমরা লগ আউট করে ফিরে আসবো। লগ আউট যদি নাও করতে চান জাস্ট খালি কেটে দিয়ে ফিরে আসবেন। ওকে, কিছুই করতে হবে না আপাতত, কাউকে কানেকশান এই মুহূর্তে পাঠানোর প্রয়োজন নেই। ওভাবে সব কিছু স্প্যাম ধরে নিয়ে খুব ঝামেলা করবে। সো এই মুহূর্তে আপাতত কোনো কিছু করার প্রয়োজন নাই, শুধুমাত্র প্রতিনিয়ত ছোট ছোট করে সেট আপ করবেন ভিডিওগুলো দেখে। ওকে, সো নেক্সট কোশ্চেন। স্যার আমি আজকে মানে নতুন খুলেছি, তো আমার তো কোনো এক্সপিরিয়েন্সও নেই, আমি কোথাও কাজও করিনি, তো আমি ওখানে আমি স্টুডেন্ট দিয়ে খোলা লাগছে, কারণ ওখানে জব টাইটেল বা জব কোম্পানি। ওকে, আপনার কথা বুঝতে পারছি, আপনার কোশ্চেন আমি এখন নিচ্ছি। প্রথমত আপনি আপনার এডুকেশনটা অ্যাড করবেন, খুব ভালো কথা। দ্বিতীয়ত ফাইবার আর আপওয়ার্ক অ্যাড করবেন। আমি বলে রাখি, আপনার এক্সপিরিয়েন্স নেই আমিও জানি, আপাতত অ্যাড করে রাখবেন। এবং এক্সপিরিয়েন্স 2024 সালের প্রথম থেকে মানে স্টার্ট করবেন 2024 সালের শুরুর থেকে, জানুয়ারি মাস থেকে, এভাবে দিয়ে আপাতত রাখবেন। কেন রাখবেন? আপনি নতুন, কাউকে বুঝতে দিয়েন না। ওকে, আপনার ক্লায়েন্টকেও বুঝতে দিবেন না আপনি নতুন। আপনি বারবার জাহির করবেন যে আপনি প্রফেশনাল। যেহেতু অ্যাকাউন্ট খোলার শর্তে ফাইবার আপওয়ার্ক অ্যাড করবেন এবং এক্সপিরিয়েন্সটা শুরু করবেন 2024 সালের জানুয়ারি মাস থেকে। ওকে, সো জাস্ট অন করি। ওকে, নেক্সট কোশ্চেন প্লিজ। স্যার আমাদের যে মাইক্রোসফট অফিস আছে ওইটা আমরা কোথায় পাবো ডাউনলোড করার জন্য? ওকে, সো মাইক্রোসফট অফিসটা আপনারা আপনাদের যদি কোনো পরিচিত মানে যারা মানে পিসি সম্পর্কে এক্সপার্ট থাকে আশেপাশে, তাহলে তাদের কাছ থেকে সেট আপ করে নিন। আদারওয়াইজ ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে আপনারা সরাসরি লিখে সার্চ করবেন হাউ টু সেট আপ ওকে, জাস্ট এরকম একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন, এখান থেকে অনেক ভিডিও পাবেন। ঠিক আছে, সাপোজ প্রথম দিকে যে ভিডিওগুলো পেয়ে যাবেন এই ভিডিওগুলো থেকে পেয়ে যাবেন। আর এখান থেকে এদের কমেন্টস বক্সে বা এদের ভিডিও ডেসক্রিপশানে ডাউনলোড লিঙ্কও পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে গেট ইনটু পিসি, জাস্ট গেট ইনটু পিসি লিখে সার্চ করেন। এখান থেকে মাইক্রোসফট অফিস, এখান থেকে সার্চ বারটা কোথায় এদের, এই যে সার্চ বার, এফএফআইসি অফিস 2019, এখান থেকে অফিস 2019 পেয়ে যাবেন। ঠিক আছে, যে কোনো কিছু একটা ডাউনলোড করে। কিন্তু আমরা তো ডাউনলোড করতে পারি না। বুঝিনি, আমি গুগলে অনেকবার সার্চ করছি, আচ্ছা এখান থেকে এই গেট ইনটু পিসি থেকে, এই গেট ইনটু পিসি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড ফুল সেটআপ ভার্সন, হাউ টু ইনস্টল, এখানে সব কিছু বলা আছে। ওকে, সো এখানে জাস্ট পাসওয়ার্ড কোডটা মনে রাখবেন 1 2 3, যদি কখন চায় তাহলে 1 2 3 বসাতে হবে, একটু মনে রাখেন। এই গেট ইনটু পিসিতে যান, যাওয়ার পরে এখানে আপনি পেয়ে যাবেন। ওকে 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 ওকে, এখান থেকে দেখবেন এই যে প্রসেসিংয়ে আছে, সো এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। আর যদি এখানে কোনো সময় পাসওয়ার্ড চাই, সে পাসওয়ার্ডটা কি দিবেন 1 2 3, দেখেন ফাইলটা অলরেডি জিপ ফাইলটা ডাউনলোড শুরু হয়ে গেছে। সো এইভাবে মূলত আপনি ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, যেহেতু নেট স্লো হয়ে যাবে আমি একটু অফ করে দেব। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, একজন করে বললে ভালো হয়। স্যার মাইক্রোসফট অফিস আপনার 2010 হলে হবে না? 2010 হলে হবে, বাট একটু বলে রাখি লাস্ট ক্লাসে, আচ্ছা না, 2010-এ অনেক কিছু আসছে যা আসলে মানে অনেক আপডেট কাজ করা যায় না। ওকে, সেহেতু 2010-এ যে হবে না তা না, হবে, কোনো সমস্যা না, বাট 2019টা হলে বেশি ভালো হয়। স্যার
আমি একটু আমার প্রোফাইলে একটু দেখাইতাম না, আপনি যদি একটু আচ্ছা, দেখতেন যদি লিঙ্কডইন একটু প্রোফাইল message লাস্টে দেখবো, করতেন। সবার লিঙ্কডইন প্রোফাইল লাস্টে দেবো, এখনো একটু বাকি আছে, অর্ডার বেশ কিছু অংশ বাকি আছে, সেটা বলবো তারপরে। ওকে, নেক্সট। ভাই আমরা তো লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার সময় ওখানে যে ফাইবারের যে আমরা দিয়েছি যে আমাদের ওখানে অ্যাকাউন্ট আছে, কিন্তু আমাদের তো নাই। তাহলে এটা কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা না, আপনার ফাইবারের ইউআরএল এই মুহূর্তে দিতে হবে এমন না। একটু খেয়াল করেন, আমার অ্যাকাউন্টটার ক্ষেত্রে আমি কিন্তু এখানে ইউআরএল ব্যবহার করি না। সাপোজ এখানে জাস্ট এক্সপিরিয়েন্স আমি বলছি এত সাল থেকে এত সালে, কই সেটা, এই যে এখানে দেখেন ফাইবারে আমি কি বলছি, এখানে ফুল টাইম অ্যাড্রেস, এখানে কিন্তু কোনো কিছু বলি নাই আমার কত সাল থেকে শুরু করছি, শুধুমাত্র সেটা বলা আছে। এখানে কোনো ইউআরএল আমি এখানে ব্যবহার করি না। এখন বলতে পারেন যে আমি তো এখনও ফাইবারে কাজই শুরু করি নাই, তাহলে কি ব্যবহার করতে পারবো? কোনো সমস্যা না, আপনার বারবার বলতে হবে আপনার এক্সপিরিয়েন্স আছে। যদি আপনি কোনো ক্লায়েন্টের সাথে বলেন যে আপনি নিউ, তাহলে আপনি কাজ পাবেন না। সো নিউ কথাটা বাদ দিয়ে আপনাকে অবশ্যই বলতে হবে আমার এক্সপিরিয়েন্স আছে। ওকে, গেটিং টু অফিসে গিয়ে সার্চ বার। বুঝি নাই, এক একজন করে। স্যার আমার ওখানে ওই যে ইউনিভার্সিটি আমার তো এখনো রানিং, আমি মানে টুয়ানে আই তো এম হচ্ছে কারেন্টলি, আমার তো ওখানে একটা টিক মার্ক দেওয়া যায়, আই এম কারেন্টলি। আচ্ছা আমি এখানে দেখাই, সাপোজ এডুকেশন পার্টে এসে দেখাই, এখানে এসে সাপোজ কোথায় ডিগ্রি, এই যে স্টার্ট মান্থে এসে ধরে নিলাম যে এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আচ্ছা 2011 না, সরি, আমার তো শুধু ওখানে ইয়ার আসছে। আচ্ছা ওয়েট, মান্থ আর ইয়ার তো আসবে, আমি হ্যাঁ 27 দিছি। মান্থ আর ইয়ার আসবে, এবং এখানে এসে এখানে এসে আই এম কারেন্টলি, আচ্ছা এক মিনিট এখানে থাকার কথা। আচ্ছা এটা 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 ম্যান্ডেটরি না। ওকে, সো আপনি যদি এইখানে সেভ দিয়ে দেন তাহলে ও বুঝবে যে আই এম কারেন্টলি ওয়ার্কিং হেয়ার। ওকে, সো এইটা আপনাকে পূরণ করতে হবে এমন না, এটাকে আপনি অফ রাখবেন, এটার থেকে এটা দিবেন, তাহলে আপনার সামনে শো করবে কি, আমি একটু দেখাই, আচ্ছা ডিসকার্ড করি, আপনার সামনে শো করবে এরকমই যে এপ্রিল 2023 থেকে প্রেজেন্ট, দ্যাট মিনস আপনার এখনও কমপ্লিট হয়নি। ওকে, নেক্সট। গেট ইনটু ইনফো পিসি যেটা আছে ওইখানে গিয়ে সার্চ কি করব? গেট ইনটু পিসিতে যাওয়ার পরে আপনি সার্চ করবেন অফিস 2019। যদি চান যে অফিস 2016 ব্যবহার করা, 16 মানুষ ব্যবহার করতেই চায় না, 19টা বেশি ব্যবহার করতে চায়। ওদিকে 10, 13 আর 16 খুব বেশি মানুষ ব্যবহার করি না, অতটা পপুলার হয় না, বাট 10টা যথেষ্ট পপুলার ছিল, তারপরে 2019টা পপুলার। ওকে, নেক্সট। আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে আমি শুরু করব। ভাই আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে এখন আমাদের কাজটা কি হবে? যেমন আমরা অ্যাকাউন্ট খুলেই বসে থাকবো নাকি পোস্ট করবো? আপাতত অ্যাকাউন্ট খুলে বসে থাকবেন বেশ কিছুদিন। আমি একটু বলে রাখি কতদিন অ্যাকাউন্ট খুলে বসে থাকা লাগবে, মিনিমাম ফাইবার পর্যন্ত। ওকে, এর ভিতরে আমি বলে দিব, তবে 1 মাস মিনিমাম অ্যাকাউন্টটা খুলে ফেলাই রাখবেন। কারণ এই মুহূর্তে যদি আপনি মার্কেটিং করতে যান, এই মুহূর্তে যদি আপনি ওখানে কোনো কাজ করতে যান, তাহলে আপনাকে সরাসরি বলবে ভেরিফিকেশন করো। ওকে, ভেরিফিকেশন করতে হলে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন, কারণ পাসপোর্ট ছাড়া ভেরিফিকেশন বাংলাদেশ থেকে করা যাচ্ছে না। সো সেক্ষেত্রে আপনার সমস্যায় পড়বেন, এই কারণে শুরুতে জাস্ট অ্যাকাউন্টটা খুলে ফেলাই রাখেন, আর কিছুই করতে হবে না, অ্যাকাউন্টটা খুলে ওভাবে ফেলানো থাকবে। ফাইবার কখন, এখনই নাকি পরে? বুঝি নেই। ফাইবার অ্যাকাউন্ট এখন খুলে কি এখনই অ্যাড করব? না, পরে? ফাইবার অ্যাকাউন্ট খুলতে বলি নাই, ফাইবার অ্যাকাউন্ট লাস্টে খুলবো। এখন আপনাদের সিলেবাসে একদম লাস্টে ফাইবার আপর কাছে, এই মুহূর্তে না। আচ্ছা, তখন আমরা যে মানে এই প্রোফাইলে ফাইবার অ্যাড করব। তখন আপনি প্রোফাইলে ফাইবারটা অ্যাড করে দিবেন, সমস্যা না। ওকে, সো মোটামুটি হয়তো বা কোশ্চেন ক্লিয়ার। এখন আমরা নেক্সটে যাই। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখতেছিলাম, আমরা মূলত আজকে হোম ট্যাব নিয়ে অনেক কিছু কথা বললাম, মোটামুটি যথেষ্ট ক্লিয়ার হোম ট্যাবে। নেক্সট ইনসার্ট ট্যাবে যাই। ওকে, ইনসার্ট ট্যাবে এসে আমরা কী কী শিখবো সেটা একটু দেখি।
আচ্ছা, একটা অ্যাসাইনমেন্ট করার সময় নর্মালি আমাদের কি থাকে, এই অ্যাসাইনমেন্টের একটা কাভার পেজ থাকে, তাই তো? আমরা কিন্তু এখানে জাস্ট শুরুতে বডি দিয়ে শুরু করছি, কোনো কাভার পেজ দিয়ে শুরু করি না। বাট এখানে আমরা কাভার পেজ কেন দিব একটু বলে রাখি। এখানে আমরা যদি আচ্ছা ধরে নিলাম যে কাভার পেজটা কেন দিব, আচ্ছা নাম্বারিংটা একটু শিখি, পেজ নাম্বার কিভাবে দিতে হয়। পেজ নাম্বার আমরা নর্মালি এখানে কিন্তু যখন আমরা পরীক্ষার খাতায় 1 2 3 এভাবে পেজ নাম্বার দিয়ে দিতাম, বাট আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যখন পেজ নাম্বার দিব এখান থেকে ইনসার্ট ট্যাবে আসবো, নর্মালি হোম ট্যাবে থাকবে, ইনসার্ট ট্যাবে আসবো। ইনসার্ট ট্যাবে আসার পরে এখানে দেখেন হেডার অ্যান্ড ফুটারের যে টুলবারটা আছে, প্রথম আছে হেডার ফুটার, অপর আছে পেজ নাম্বার। আমরা এই পেজ নাম্বারের উপরে ক্লিক দিব। নর্মালি পেজ নাম্বার আমরা কোথায় দিই, বটমে মানে নিচে দিই। সো বটম অফ পেজ এটার উপরে ক্লিক দিয়ে এখান থেকে যে কোনো কিছু আমরা চুজ করে নিতে পারি। একটা প্রফেশনাল পেজ নাম্বার নর্মালি 1 2 3 দেওয়া থাকে, এটা কোথায় দিব, বাম সাইড, মিডিল না ডাইন সাইড, আমরা নিশ্চয়ই মিডিলে দেওয়ার চেষ্টা করব। সো আমাদের সবসময় মিডিলে আমাদের পেজ নাম্বারটা দিয়ে এখানে এই অবস্থা আসার পরে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার এটার উপরে ক্লিক দিব। এখন দেখেন এখানে পেজ নাম্বার শো করবে, গুড। সো আমি যদি চাই যে এখন সেকেন্ড পেজে যাইতে, সাপোজ আমি কোনো কিছু লিখতে লিখতে সেকেন্ড পেজে চলে আসলাম, অটোমেটিক দেখেন এখানে পেজ নাম্বার হয়ে গেছে, পেজ নাম্বার 2। যদি কোনো কারণে আমরা এখান থেকে থার্ড পেজে চলে যেতাম, একটু দেখাই, আরেকটা পেজে লিখতে লিখতে চলে যেতাম, তাহলে পেজ নাম্বার অটোমেটিক 1 2 3 শো করতেছে। সো আমি একটু প্রথমে চলে যাই, আচ্ছা এই অবস্থায় ছিলাম কি, এই অবস্থায় ছিলাম, ওকে। সো আচ্ছা পেজ নাম্বারটাও চলে গেছে, এখন পেজ নাম্বারটা আছে, ওকে। সো এই অবস্থা আসার পরে আমরা এখানে ইনসার্ট ট্যাবে পেজ নাম্বার দেওয়া শিখলাম, ওকে। এখন কথা হচ্ছে পেজ নাম্বার তো আমার মনে হলো যে এটা আমার ভালো দেখাচ্ছে না, আমি কি পেজ নাম্বার চেঞ্জ করতে পারবো? আবার পেজ নাম্বারে যাবেন, রিমুভ পেজ নাম্বার দিবেন, দেওয়ার পরে এটা রিমুভ হয়ে যাবে, নতুন করে আবার পেজ নাম্বার সেট করতে পারবেন আপনার যেটা ভালো মনে হয়, ওকে। সাপোজ পেজ 1 অফ 1, পেজ 2 অফ 2, 1 অফ 2, সাপোজ এরকম যা কিছু আপনি দিতে পারবেন, কোনো সমস্যা না। এরপরে আসি কাভার পেজ। আমরা নর্মালি একটা কাভার পেজ ব্যবহার করি, তাই তো? যে কোনো কাজের জন্য আমরা শুরুতে অ্যাসাইনমেন্টের জন্য একটা কাভার পেজ ব্যবহার করি। সো আমরাও এখান থেকে একটা কাভার পেজ দিয়ে নিলাম শুরুতে, ধরে নিলাম যে কোন কাভার পেজটা আমার জন্য পারফেক্ট হতে পারে। এটা আমার এখানে স্যাম্পল আকারে, ডেমো আকারে দেওয়া আছে, আপনারা জাস্ট এখান থেকে একটা ডেমো নিয়ে আপনার নিজের মতো এডিট করে নিতে পারেন। ধরে নিলাম যে এটা নিলাম, নেওয়ার পরে এই কাভার পেজটা নিলাম। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, কাভার পেজটা নেওয়ার পরে নর্মালি আমরা কিন্তু কোনো কাভার পেজে পেজ নাম্বার দেই না, পেজ নাম্বারটা সাধারণত বডির থেকে শুরু হয়, কাভার পেজে কোনোদিন পেজ নাম্বার হয় না। তো সেম জিনিসটা যদি আমরা এখানে একটু খেয়াল করি, এই কাভার পেজে কোনো পেজ নাম্বার নেই, পেজ নাম্বার কিন্তু শুরু হয়েছে 1 দ্বারা, মানে পরের পেজ থেকে পেজ নাম্বার শুরু হয়েছে। সো এই কাভার পেজের এখন চেঞ্জটা আনি, সাপোজ আজকের ডেটটা দিই, আজকের ডেটটা হলো 30/4/2024, ওকে। সো ডেটটা আমি এখান থেকে ফরম্যাট করতে পারি অনলাইন থেকে, এখানে আজকে টুডেটা সেট করে দেয়, অলরেডি সেট হয়ে গেছে। এরপর ডকুমেন্ট টাইটেলটা কি দিব, সাপোজ আমাদের কোর্সের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমরা ব্যবহার করতে পারি, প্রফেশনাল ডাটা এন্ট্রি কোর্স, গুড। আমি এখানে লিখলাম প্রো এপিএসএস, ওকে। সো এইটাকে আমরা একটু ছোট বড় করব অবশ্যই, আপাতত টাইটেলটা দিয়ে দেই। এবং আমাদের কোর্সের পুরা কোর্সের টাইটেলটা প্রফেশনাল ডাটা এন্ট্রি কোর্স হলেও আজকের ক্লাসটা কিন্তু প্রফেশনাল ডাটা এন্ট্রি কোর্স না, আজকের ক্লাসটা হলো মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড গুগল ডক্স বেসিস। সো ধরে নিলাম যে শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড আজকের ক্লাসটা। সো আমরা এখানে লিখব কি, সাবটাইটেলে দিব। আচ্ছা এটা দ্বারা কি বোঝাতে চাইলাম একটু দেখি, আমাদের ফুল কোর্সের টাইটেলটা প্রফেশনাল ডাটা এন্ট্রি কোর্স, বাট আজকে আমি যে কাজটা করতেছি সেটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড, ওকে। সো এই প্রফেশনাল ডাটা এন্ট্রি কোর্স এই টাইটেলটা কিন্তু আমাদের সামনে খুব ভালোভাবে নেই, আমরা এটাকে ফন্ট সাইজটা একটু চেঞ্জ করে নেই বা ফন্টটাকে চেঞ্জ করে নেই, টাইম নিউ রোমান্সে দিয়ে ফন্টটা 36 আছে, খুব ভালো কথা, বাট এটাকে আমি একটু বড় করে দিই এইভাবে টেনে ধরে, দেখি কেমন দেখায়। যদিও চলে গেল, ওয়েট, মাইক্রোসফট ওয়ার্ডটা চলে গেল, ওকে। সো আমরা এইটুকুকে একটু ছোটো করব, এক লাইনে কি রাখতে পারবো, ওকে একটু বোল্ড করে দেই, ছোটো করি, এটাকে এখন টেনে ধরে বড় করে, এখন ফন্ট সাইজটা একটু বড় করি। আচ্ছা ফন্ট নর্মালি এখান থেকে আমি বড় করতে পারি, পাশাপাশি আরেকটা টুল আছে দেখেন, ইনক্রিজ আর ডিক্রিজ। এই যে এইটা হলো ইনক্রিজ ফন্ট সাইজ, এটা হলো ডিক্রিজ ফন্ট সাইজ। এরকম টোটাল টাইটেলের ধরে নিলাম এই টোটাল টাইটেল আমি আলাদা ফন্ট সাইজ বড় করতে চাচ্ছি, তাহলে ইনক্রিজের উপরে ক্লিক দিব।
তাহলে বড় হতে থাকবে। আচ্ছা এখন মনে আছে না একটু বেশি বড় হয়ে গেছে, তাহলে আমি এই ছোটো হাতের এটার উপরে ডিক্রিজ ফন্ট সাইজের উপরে ক্লিক দিব, তাহলে আবার ডিক্রিজ হয়ে যাবে। সো ওকে, আমার মনে হলো এটাই পারফেক্ট। এখন মাইক্রোসফট ওয়ার্ড এটা ফন্ট সাইজটা আমি চেঞ্জ করে দিই। ওকে গুড। সো এখানে আমার কভার পেজটা দ্বারা কী বুঝতে চাচ্ছি, ডেটটা আজকে দিলাম, প্রফেশনাল ডাটা এন্ট্রি কোর্স দিলাম, যার মাইক্রোসফট ওয়ার্ড হলো আজকের ক্লাস। এবং একটা জিনিস মনে রাখি, সাবমিটেড আছে এখানে কোম্পানিটা সাপোজ ই শিক্ষণ একাডেমি লিখে দিই। ওকে সাপোজ আচ্ছা ইটা ছোটো হাতে SHI সব বড়ো হাতের হয়ে গেছে, এখানে সব মেবি বড়ো হাতের ছাড়া হবে না। আচ্ছা এই শিক্ষণ একাডেমি সব বড়ো হাতের হয়ে গেল, কোনো সমস্যা না। আচ্ছা এখানে দেখি ডিক্রিজ করা যায় কিনা, বা এটা হলো বাই ডিফল্ট ওটাই আছে, মনে হয় না হবে। ক্যাপিটাল কেজেস নিয়ে যা, আচ্ছা এখন হবে। আচ্ছা তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে আসলে এই টুলটার কেন ব্যবহার করলাম, এই টুলটা কেন ব্যবহার করতে পারি। এই যে লোয়ার কেস ক্যাপিটাল কেস এখানে একটু আগে দেখাচ্ছিলাম, এটা কেন ব্যবহার করবো একটু মানে এখনই বুঝতে পারলাম যে বিষয়টা কি। ওকে ইটা ছোটো হাতের এসটা বড় হাতের, সরি। ওকে সো আমাদের মূলত কভার পেজটা আমরা একেবারে সাদামাটার ভিতরেও আমরা ভালোভাবে তৈরি করতে পারলাম। এটা হলো আমাদের কভার পেজ, এটা হলো আমাদের মেনটা বডি, যা এক এক করে আমরা চেঞ্জ করতে পারবো। সো কভার পেজ কীভাবে তৈরি করতে হয় সেটা শিখলাম। এরপরে পেজ ব্রেক, ব্ল্যাঙ্ক পেজ আর পেজ ব্রেক বলতে কী বোঝায় একটু দেখাই। আচ্ছা আমরা প্রথমে কাজ করতে করতে আমরা শুরুতে কোনোভাবে বডিটা কাজ করে ফেলছিলাম, তাই তো। এখন আমার মনে হচ্ছে যে বডির পর একটা কভার পেজের পরে কি হয়, আমরা এখানে একটা ইন্ডেক্স তৈরি করি, টেবিল অফ ইন্ডেক্স। টেবিল অফ ইন্ডেক্স বলতে কি বোঝায়, যেটা আমরা হলো পেজ নাম মানে টেবিলটা দেই যে পেজ নাম্বার 1-এ এত, সরি আমরা এখানে বলি এর পরে কভার পেজের পরপরই বলি যে মানে টাইটেলটা দেই আর বলি এত নাম্বার পেজে আছে, এইভাবে হলো টেবিল অফ কন্টেন্ট অফ ইন্ডেক্স বা এরকম একটা কথা ব্যবহার করি। সো এই টেবিল অফ ইন্ডেক্স হতে পারে বা কন্টেন্ট অফ ইন্ডেক্স যেটাই বলি না কেন, সেটা আমরা তৈরি করার জন্য কি করব, এইখানে একটা পেজ রাখতে হবে, ব্ল্যাঙ্ক পেজ, তাই তো, তাই ছাড়া তো সম্ভব না। এখন এখানে কি করব, ব্ল্যাঙ্ক পেজের উপরে ক্লিক দিব, অথবা পেজ ব্রেক দিতে পারি, অথবা ব্ল্যাঙ্ক পেজের উপরে ক্লিক দিতে পারি। ব্ল্যাঙ্ক পেজের উপরে ক্লিক দিলে কি হবে একটু দেখি, এখানে নতুন করে একটা পেজ চলে আসবে, ব্ল্যাঙ্ক পেজ। এখন আমার তো সেটাই প্রয়োজন, কারণ এখানে আমরা টেবিল অফ ইন্ডেক্স তৈরি করব, ইন্ডেক্স কন্টেন্ট অফ ইন্ডেক্স লিখি, তাহলে সেটা বেশি ভালো হয়। CONTENT কন্টেন্ট অফ ইন্ডেক্স। ওকে সো এখন আমরা কন্টেন্ট অফ ইন্ডেক্স, আচ্ছা একটু বলে রাখি, আমরা যদি কোনো কারণে এই কন্টেন্ট অফ ইন্ডেক্সের উপরে আমরা তো মানে এইটার পরে আমরা কিছু একটা লিখবো, এটার উপরে এন্টার বাটন প্রেস করব। বাট এন্টার বাটন প্রেস করলে হয় কি, এইটা যে অবস্থায় ছিল এটা কিন্তু সেকেন্ডটা অবস্থা সেই অবস্থায় চলে আসে। এখানে আমরা যা লিখবো দেখেন নিচে দাগ থাকবে। সো এই কারণে এটাকে আমরা রিমুভ করে দিব এই অবস্থায়। কি রিমুভ করব, আমাদের নর্মালি বডিটা হয় কি ফন্ট সাইজ 12, বি থাকবে না, এখানে এ থাকবে না, এখানে জাস্টিফাই থাকবে। এইভাবে মূলত আমাদের নেক্সটটা শুরু হয়। কারণ কন্টেন্ট অফ ইন্ডেক্স বলি বা টেবিল অফ ইন্ডেক্স বলি, এটা কিন্তু একটু বড় হাতের হয়, বা এখান থেকে যেহেতু আমরা পেজ ব্রেক দিয়েছিলাম এইটাও মনে রাখছে, এইভাবে রাখছে। বাট আমরা যখন এন্টার বাটন প্রেস করব, আমরা অবশ্যই আমাদের মূল বডিতে যে ফন্টটা ছিল সেটা করে নিব। এখন এইখানে আমরা কোনো কিছু লিখব, লেখার পরে আমাদের কিন্তু বাকি অংশটা এখানে হবে। এখন আপনি বলতে পারেন যে আমরা তো এন্টার বাটন প্রেস করে নিতে পারতাম, এন্টার বাটন প্রেস করলে কি অসুবিধা হয় সেটা একটু দেখাই আপনাদেরকে। আমি একেবারে শুরুতে চলে আসি। ওকে সো এখানে আমরা এখানে একটা কাজ করতে পারতাম, কি এন্টার বাটন প্রেস করে নিতে পারতাম, দিয়ে একটা পেজ ব্রেক করতে পারতাম। ওকে এইভাবে দিয়ে আমরা এই পেজে এখন নিজের মতো তৈরি করতে পারতাম। এখন ধরে নিলাম আমরা এখানে একটা টেবিল অফ ইন্ডেক্স বা কন্টেন্ট অফ ইন্ডেক্স যাই হোক না কেন কিছু একটা লিখলাম, যে পেজ 1-এর জন্য এটা, পেজ 2-এর জন্য এটা, সেটা আমরা এখানে লিখলাম, ধরে নিলাম যে আমরা এটা লিখলাম এই পেজে। এখন লেখার পরে একটু পেজ খেয়াল করেন, এই নিচের 3য় নাম্বার পেজে এখানে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার পিছনে কারণ কি, আমরা যদি এন্টার বাটন প্রেস করে করে আসছিলাম না, ও অলরেডি ধরে নিয়েছে আমি যখন উপরে কিছু দিব ও এখান থেকে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। সো এই কারণে আমরা মূলত এখানে ব্যবহার করি পেজ ব্রেক অথবা ব্ল্যাঙ্ক পেজ। এখন ব্ল্যাঙ্ক পেজের সুবিধাটা কি আমি একটু দেখাই। এখন যদি আমি এখানে কিছু পেস্ট করি, কিন্তু কোনো চেঞ্জ আসবে না, দেখেন এখানে শুরু থেকে সেভাবেই ওপরে আছে। এই পেজে আমি যদি শেষ করি,
শেষ করে যদি এই পেজে কোনো কিছু চলে আসে তখনই অনলি চেঞ্জ হবে, আদারওয়াইজ এই পেজে যতক্ষণ আমি লিখতে থাকবো শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো চেঞ্জ আসবে না। সো এই কারণে আমরা করি কি এখানে একটা ব্রেক নেই, পেজ ব্রেক নেই। ওকে, সো অলরেডি হয়তো বা বিষয়টা ক্লিয়ার আমরা কেন এই কাজটা করলাম। এর পরবর্তীতে আমরা যে কাজটা করবো একটা টেবিল তৈরি করা শিখবো, এটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। আপাতত ইনসার্ট শিখি পিকচার। আমরা কোনো কারণে ধরে নিলাম যে আমাদের কাজে আচ্ছা লোডশেডিং প্যারাগ্রাফটা লিখলাম, বাট আমার মনে হচ্ছে যে এখানে একটা লোডশেডিংয়ের ইমেজ অ্যাড করব। ওকে, তাহলে আমার জন্য সেটা ভালো হয়। আমি এখন কি করব, এখানে একটা লোডশেডিং আচ্ছা লোডশেডিং প্যারাগ্রাফের থেকে এখানে গুগল থেকে একটা ইমেজ অ্যাড করি। ওকে, আচ্ছা লোডশেডিংয়ের বাস্তব চিত্র কিছুটা এরকমই হয়। সো আমরা এই ইমেজটাকে একটু নিয়ে নিব। আচ্ছা ইমেজটা ডাউনলোড করার একটু সিস্টেমটা দেখাই, তাহলে আমরা রেজুলেশন একটা ভালো ইমেজ পাবো। এইটার উপরে যখন ক্লিক দিবেন একটু সময় দিবেন এই ইমেজটাকে ক্লিয়ার হওয়ার। আপাতত যতটুকু মনে হচ্ছে এর বেশি ক্লিয়ার হবে না। এটাকে আপনি সরাসরি ওপেন ইমেজ ইন নিউ ট্যাব করে নেবেন। ওকে, এইটা করে নিতে পারেন। পাশাপাশি এটা যদি অরিজিনাল ইমেজটা আপনি ডাউনলোড করতে চান জাস্ট এই ইমেজের উপরে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে মূল ওয়েবসাইটে চলে যাবে, যদিও এটা একটা ব্লগ সাইট। তারপরে আমরা একটু দেখি যে অরিজিনাল ইমেজটা কত ভালো পাই। এখান থেকে এই ইমেজটার উপরে ক্লিক দিবেন, এর বেশি ভালো ইমেজ আমি পাবো না। সো মোটামুটি এই দুইটা ইমেজ একই বোঝাচ্ছে। সো এটাকে আমি একটু ডাউনলোড করে নিলাম। ওকে, সো আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি এখন এটাকে ইনসার্ট করব। এই নিচে ইনসার্ট করার জন্য কার্সেলটা এখানে অলরেডি আপ ডাউন করতেছে। আমি এখন পিকচারের উপরে ক্লিক দিলাম। এখানে দুইটা অপশান আছে, অনলাইন না দিস ডিভাইস। যেহেতু আমি অলরেডি ডাউনলোড করেই ফেলছি, সো দিস ডিভাইসের উপরে ক্লিক দিব। ডাউনলোড অপশানে থাকবে প্যারাগ্রাফ, আমার ছবিটা অলরেডি দেখা যাচ্ছে। এখানে ইনসার্টের উপরে ক্লিক দিব, ইমেজটা অলরেডি চলে আসছে। সো এভাবে মূলত আমরা ইমেজটা ইনসার্ট করি। বাট অনেক সময় হতে পারে আমাদের ইমেজটা ছোট করার প্রয়োজন হতে পারে, যে এত বড় ইমেজ আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো আমি এই কারণে একটু ছোট করে নিব। এখান থেকে ইমেজটা চাইলে ছোট বড় যে কোনো কিছু করতে পারি। একটা জিনিস বলে রাখি, ইমেজটা ছোট বড় করার সময় সাইড ধরে টানাটানি করবেন না, তাহলে রেশিওটা ঠিক থাকবে না। ওকে, সো আপনারা যখন ইমেজটা ছোট বড় করবেন এই কর্নার ধরে টান দিবেন বড় করতে, কর্নার ধরে জুম আউট করে দিবেন। ওকে, এভাবে কর্নার ধরে করবেন, তাহলে রেশিওটা ঠিক থাকবে। ওকে, এখন মনে করলাম যে ইমেজটা এরকমই হলো পারফেক্ট, বাট এই ইমেজটা আমার ভালো দেখাচ্ছে না, কারণ এই বাম সাইডে অ্যালাইন্ড হয়ে আছে। আমি এটাকে করবো কি সেন্ট্রাল করে দিব, তাহলে দেখেন ইমেজটা সেন্ট্রাল অ্যালাইন্ড হয়ে গেছে। এখন যে কোনো একটা পিকচার যখন আমরা অ্যাড করি সেই পিকচারটার কিন্তু নাম দেওয়ার প্রয়োজন হয়। যেরকম আমাদের যে অ্যাসাইনমেন্টটা আছে এই অ্যাসাইনমেন্টের কিন্তু এটা প্রথম পিকচার। সো এই কারণে আমরা কি করব, সবসময় পিকচারের নিচে মানে পিকচার যেখানে আমরা রাখি তার নিচে পিকচারের টাইটেলটা দেখি। সো FIGURE ফিগার 01, যেহেতু প্রথম ফিগার আমাদের অ্যাসাইনমেন্টে, সো আমরা লিখব যে ফিগার 01। আর এই ফিগারটার নাম এখান থেকে আমরা কপি করে আনতে পারি বা আমাদের নিজেদের মতো লিখতে পারি। যে এখানে দেখেন প্যারাগ্রাফে বলা আছে লোডশেডিং, ফিগারে প্রত্যেকটা ফিগারের নাম দেওয়া থাকে। সো আমরা এটাকে কপি করে নিলাম, নেওয়ার পর এখানে বললাম যে পেস্ট করে দিলাম লোডশেডিং। সো প্রত্যেকটা ফিগারের আমরা অবশ্যই নাম দিব, প্রত্যেকটা টেবিলের নাম দিব। ওকে, পরে যদি আমি আরেকটা ফিগার নিই তাহলে সেটার নাম দিব ফিগার 02 লোডশেডিং বা সামথিং, সেটার নাম যে কোনো কিছু হতে পারে সেই রিলেটেড। সো এভাবে মূলত আমরা পিকচার ইনসার্ট করি। ওকে, সো বলেন এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, লাস্ট কোশ্চেন তো ছিল এটা কি অ্যাড করবো যেন। আচ্ছা, আপনাদের লিঙ্কডইন প্রোফাইলগুলো অবশ্যই দেখব, তার ভিতরে কোনো কোশ্চেন আছে কিনা বলেন। আর যদি লিঙ্কডইন প্রোফাইলটা এখানে ইনবক্সে একটু সেট করেন, এখানে এই যে চ্যাট বক্স আছে এখানে একটু করে লিঙ্কটা সেন্ড করেন, আমি দেখে দিচ্ছি। স্যার ওখানে তো চ্যাট নট অ্যাভেলেবল লেখা। চ্যাট আচ্ছা, চ্যাট নট অ্যাভেলেবেল। ওকে, এখানে মনে হয় অ্যাভেলেবেল, আপনি একটু খেয়াল করেন অন্য কেউ এখানে সেট করতে পারছে। স্যার আমার এখানে অ্যাভেলেবল না, অ্যাভেলেবল দেখাচ্ছে না। আপনি ওইখানে ক্লিক করলে আমার এখানে অ্যাভেলেবল দেখাচ্ছে। আচ্ছা, এখানে ক্লিক করলে এখন আছে। এবার ওকে, সো এবার সেন্ড করে। সো সবাই সবারটা সেন্ড করতে পারেন, যদি মানে অলরেডি অ্যাকাউন্টটা ওপেন হয়ে থাকে তাহলে এখানে সেন্ড করেন।
আচ্ছা আপনাদের স্যার আমি ভিতরে কপি করব কি ওই যে পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল নো কপি করবেন আপনারা, আচ্ছা কপি করবেন আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইলে যান অ্যাট ফার্স্ট, এখান থেকে এই যে নামের উপরে ক্লিক দেন, দেওয়ার পরে এই যে ইউআরএলটা আছে linkedin.in, ওকে, তারপরে আপনার ইউজার নেমটা আছে সামথিং, এইভাবে কপি করেন। আচ্ছা আপনাদের ভিতরে দিশা, আচ্ছা আপনারা সবাই এক এক করে সেন্ড করেন না। এখানে আপনাদের জিয়াউর রহমান, আপনার নামটা এখানে আমি দেখতেছি না, আপনি কোন নামে রেজিস্ট্রেশন করছিলেন যদি একটু বলে দিতেন। আর আরবি হক, এনার নামটাও দেখতেছি না। স্যার আমার হচ্ছে রোকসানা বন্যা, বুঝি নেই। 5 নাম্বার স্যার, আমার নাম 5, রোকসানা বন্যা নাম্বার 5। আচ্ছা এটা হলো একটু সমস্যা হয়, যেরকম আপনাকে আইডেন্টিফাই করতে আজকে অসুবিধা হলো। সো ওকে, স্যার আমার তো যে জিমেল মানে জিমেলটা তো মানে এইভাবে ওপেন করা, এইজন্য নামটা তো এইভাবে আসতেছে। সমস্যা না, এই কারণে আমি বারবার বলি যে আবারও বলবো যে নামটা আপনারই নাম ব্যবহার করবেন, সব জায়গায় একই নাম ব্যবহার করবেন, সেটা বেশি ভালো হয়। যাই হোক, আমারটা আমি চেক করেছি, শুরুতে আপনার অ্যাকাউন্টটা একটু চেক করি। আর আপনার জিয়াউর রহমান ভাই, আপনার নামটা ওখানে কি ব্যবহার করছিলেন যদি একটু বলতেন। আমি জানি আপনার এখানে চ্যাট বক্স, ওনার নামটা 3 নম্বরে দেওয়া আছে। ইয়েস, আপনাকে টিক মার্ক দিলাম তো মেবি। স্যার ওনার নামটা 3 নম্বরে দেওয়া আছে। ও আচ্ছা, সো 6 জন তো ডান, কিভাবে হলো? আচ্ছা যাও ক্লাসটা দেখতেছি। প্রথমে আপনার প্রোফাইলটা একটু চেক করি। আচ্ছা এখানে আপনার প্রোফাইলটা আমি লাস্টের দিন মেবি দেখতেছিলাম। সো এখানে ব্র্যাকেটে এই যে নাইমটা আছে, এই নাইমটা আপনি অফ করে দিতে পারেন। ওকে, আপনার এনআইডি কার্ডে যদি এই নাইমটা আপনি অফ করে রাখতে পারেন, এই যে ব্র্যাকেটে যেটা দাও। এরপরে ডেটা এন্ট্রি অ্যান্ড, আচ্ছা এই জায়গায় একটু ভুল আছে। ডেটা এন্ট্রি যে ডিএটিএ, এটা তো একটু দেখে নেবেন, ছোট হাতের করে দিবেন। এটিএ এটা ডেটা এন্ট্রি স্পেশালিস্ট অ্যান্ড লিড জেনারেশন স্পেশালিস্ট, এত বড় না করে ডেটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন স্পেশালিস্ট এটা দিয়ে দিবেন। ওকে, সো পাশাপাশি আপনি ইউনাইটেড আরব আমিরাতে থাকেন। ওকে, সো এখান থেকে আপনি আপনার ডিটেলসটা লিখলেন, এটা নিজের মতো লিখতে হয়, এটা আসলে কেউ কাউকে বলতে পারে না। ফাইবার, আপওয়ার, গুড। আচ্ছা আপনার এনআইডি কার্ড কি ইউনাইটেড আরব আমিরাতের? না স্যার, আমার এখানে দুবাই আছি, তো এই আরব আমিরাতে আমি এখন আছি বর্তমানে, যার কারণে এখানে লোকেশন দেওয়া। ওকে, সো আপনি আপনার ফাইবার অ্যাকাউন্ট যখন খুলবেন বা আপওয়ার্ক অ্যাকাউন্ট যখন খুলবেন, যদি ওখান থেকে কন্টিনিউ করতে চান তাহলে কিন্তু একটু বিপদে পড়বেন, কারণ ভেরিফিকেশনের সময় তো আপনার অবশ্যই এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে, যেটা বাংলাদেশে। সো এটাতে একটু সমস্যা হবে। কিন্তু স্যার আমার তো এনআইডি কার্ড হয়নি। এনআইডি কার্ড হয়নি, পাসপোর্ট আছে, করতে পারি। আপনি পাসপোর্ট দিয়েও ভেরিফিকেশন করতে পারবেন, বাট সেই পাসপোর্টটাও কিন্তু বাংলাদেশের। ওকে, জি। সো এক্ষেত্রে কিন্তু একটু সমস্যায় পড়বেন আপনি। সো আপনি অবশ্যই শুরুতে এটা নিয়ে একটু, আচ্ছা যাই হোক, আপনাকে এই বিষয়ে পরামর্শ দেওয়া হবে ফাইবার সাপোর্টে কথা বলে। ওকে, সো গুড, এইভাবে আপনার মূলত, আচ্ছা যা আছে আপাতত অনেক, যাই আছে আপাতত ঠিক আছে। নেক্সট, আচ্ছা জিয়াউর রহমান, আপনার আইডিটা আমি একটু দেখি। আচ্ছা তো আপনি মিউট করে রাখেন সবাই। কায়েদ জুয়েল, ওকে আপনি সেকেন্ড নাম্বারে। সো ওকে, ইংলিশ
এডুকেশন অ্যাকাউন্টেন্ট। আচ্ছা, এখানে একটু বলে রাখি, টাইটেলটা আপনি যেহেতু এটা মার্কেটিংয়ের কাজে ব্যবহার করবেন এবং মার্কেটিংটা আপনার মেন টার্গেট কিন্তু আপনার টার্গেটেড ক্লায়েন্ট মানে ডেটা এন্ট্রি লিড জেনারেশনের যে ক্লায়েন্টগুলো, সো এই জায়গায় একটু চেঞ্জ আনতে হবে। আমি আমার ভিডিওতে অবশ্যই ক্লিয়ার করছি। পাশাপাশি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট, আচ্ছা এখানে এক্সপিরিয়েন্সে একটু বলে রাখি, এডুকেশন তো আপনার নিজের মতো অ্যাড করবেন, এক্সপিরিয়েন্সে বলে রাখি ফাইবার আর আপওয়ার্ক অ্যাড করবেন। ওকে, আপনার যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে কোনো সমস্যা না, সেগুলো অ্যাড করবেন, বাট এক্সপিরিয়েন্সের জায়গায় ফাইবার আর আপওয়ার্ক মাস্ট অ্যাড করবেন। অন্য কিছু অ্যাড করতে চাইলে কোনো সমস্যা না, বাট ফাইবার আপওয়ার্ক মাস্ট থাকবে, আর এখানে তো চেঞ্জ হবে। পাশাপাশি এইখানে একটা কভার পেজ আপনি মাস্ট দিবেন। ওকে, একটা কভার পেজ অ্যাড করবেন ডাটা এন্ট্রি রিলেটেড, একটু আগে যে ভাইট প্রোফাইলটা দেখলেন ওখানে দেওয়া ছিল। পাশাপাশি প্রোফাইলটা একটু, যদিও এখন ওইভাবে নাই আমিও জানি, সো যত প্রফেশনাল একটা ছবি ব্যবহার করতে চান করতে পারবেন। আপাতত এটা যে সমস্যা হবে তা না, যেহেতু আমরা এই মুহূর্তে মার্কেটিংয়ের কাজে যাচ্ছি না, সো এই পার্টগুলো চেঞ্জ করবেন। এরপরে নেক্সট, আচ্ছা নেক্সট আপনার ক্ষেত্রে স্টুডেন্ট অ্যান্ড ওকে, সো আপনি আচ্ছা ফাইবার আপওয়ার্ক এখানে অ্যাড করে নিন। সো ফাইবার আপওয়ার্ক অ্যাড করার পরে এখানে হেডারটা ঠিক করে নেবেন। ওকে, সো ওকে ঢাকা ঢাকা, ওকে কভার পেজ ব্যবহার করবেন। সেটা বললাম তো, আপনি যখন এক্সপিরিয়েন্স ফার্স্ট এক্সপিরিয়েন্স অ্যাড করেন না, এটা অ্যাড করবেন। আপনি আপনার এডুকেশনে একটা কাজ করবেন, মেজর ওখানে তো অপশন নেই। এক্সপিরিয়েন্স মাস্ট এক্সপিরিয়েন্সের অপশান আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার এক স্টুডেন্টের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছিলাম, একটু দেখাই। আচ্ছা, এই জায়গায় এক্সপিরিয়েন্সের অপশান আছে, এই যে প্লাস চিহ্ন, এখানে এক্সপিরিয়েন্স আছে, খেয়াল করবেন। এখানে প্লাস চিহ্নের উপরে ক্লিক দিবেন, অ্যাড পজিশনের উপরে ক্লিক দিবেন, প্রথম টাইটেলটা দিবেন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, লিড জেনারেশন স্পেশালিস্ট যেটা হোক। এখানে এমপ্লয়মেন্ট টাইপটা দিবেন রিমোট অথবা ফ্রিল্যান্স। ওকে, ফুল টাইম মাস্ট ব্যবহার করুন, ফুল টাইম ব্যবহার করেন। ফাইবারে যদি অ্যাড করতে চান ফুল টাইম ব্যবহার করবেন। ফাইবার দিলেন, এখানে অ্যাড্রেসটা আপনার নিজের জায়গায় দিলেন, মানে ঢাকা বা সামথিং। এখানে কোথা থেকে শুরু করছেন, অবশ্যই জানুয়ারি 2024 ব্যবহার করবেন। এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন। ওকে, যদি না থাকে তাহলে এখানে টিকমার্ক দিয়ে দিবেন, আই এম কারেন্টলি ওয়ার্কিং দিস রোল। আপাতত ডিসক্রিপশান লিখতে হবে না বা কিছুই লিখতে হবে না, আপাতত সেভ করে দিয়ে রাখবেন। ওকে, এটা কিন্তু আমি দেখাইছি আসলে আমার ভিডিওতে, সো সেইভাবে এক্সপিরিয়েন্সটা অ্যাড করবেন। ওকে, সো ওই এক্সপিরিয়েন্সটা অ্যাড করার পরে এখানে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আর এডুকেশনের ক্ষেত্রে একটু বলে রাখি, মেজরটা অ্যাড করবেন। ওকে, মেজরটা বলতে বোঝাতে চাচ্ছি আপনি কোন ডিপার্টমেন্টে, সেটা অবশ্যই অ্যাড করবেন। স্যার ওখানে হচ্ছে আমি বুঝতে পারিনি, এর জন্য যে 23 থেকে 27 মানে 23 আমার শুরু হয়েছে, 27 শেষ হবে, ওইটা আমি দিয়ে ফেলেছি। এখন এডিট করার উপায় কি দেখেন, এই এডুকেশনে ধরে নিলাম যে এখানে অ্যাড করা, আপনার সামনে এইভাবে শো করবে, একটা প্লাস আইকন শো করবে, একটা পেন আইকন শো করবে। আপনার প্লাস আইকন না, পেন আইকনের উপরে ক্লিক দিবেন, তার মানে এডিট করতে চাচ্ছেন। আবারও পেনের উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে দেখেন এই যে ব্যাচেলার ডিগ্রি, এখানে কিন্তু সাপোজ আমি একটু দেখাই, এখানে ওনার ক্ষেত্রে আপনার মতো শো করতেছে। সো আমি আপনার সামনে একটু কাজটা করে দেখাই। এখানে এসে প্রথম বিএল কলেজ গুড, মেজর হলো ম্যাথমেটিক্স, এমএটিএসি, ডিগ্রিটা হলো ব্যাচেলর অফ সায়েন্স বিএ সামথিং। সো যেহেতু ডিপার্টমেন্ট ম্যাথমেটিক্স, এমএটিএসি, সো আপনার এখানে ডিগ্রিটা হবে ব্যাচেলর অফ সায়েন্স, বিএসসি দিবেন। আচ্ছা, বিএস লিখলে ব্যাচেলর অফ সায়েন্স চলে আসতেছে। ওকে, সো স্টার্টিং মান্থটা আচ্ছা জানুয়ারি 2022 থেকে মান্থ এক্সপেক্টেড আপাতত প্রয়োজন নাই, এখানে আপাতত ব্ল্যাঙ্ক রাখতে পারি। যদি কন্টিনিউ হয় তাহলে এখানে জাস্ট সেভ করে দিব। সেভ করে দিলে একটা জিনিস খেয়াল করেন, কি স্কিপ করে দেয়। এখন আমি প্রোফাইলে আসি। ওকে, প্রোফাইলে আসি, এখানে যেটা শো করতেছে যে জানুয়ারি 2000 থেকে 22 থেকে আমি এখন রানিং আছি এবং ব্যাচেলার ডিগ্রি বিএসসি। সো এখানে এভাবে শো করবে, কোনো সমস্যা না। সো এইভাবে আপনি এডিট করে নিতে পারেন। সেটাই তো, যেহেতু আমার স্টুডেন্ট যে আছে সে 22 থেকে শুরু করছে, তাই আমি 22 দিলাম। ওকে, আপনি যেখান থেকে শুরু করবেন সেটা দিবেন।
ওকে, সো এই বিষয়টা হয়তো বা ক্লিয়ার এখন। আচ্ছা, এক্সপিরিয়েন্স মাস্ট অ্যাড করবেন। আমার ভিডিওতে সব স্পষ্ট বলা আছে কিভাবে এক্সপিরিয়েন্স অ্যাড করতে হয়। পাশাপাশি এখানে একটা কাভার ছবি দিবেন। ওকে, আর বাকিটা মোটামুটি ঠিক আছে। আর একটু বলে রাখি, কম ভিজিট করবেন। ওকে, প্রোফাইলে কম ভিজিট করবেন। প্রতিদিন জাস্ট একবার করে যে আপনার আমার ভিডিওটা দেখবেন, বা আপনি যে ভিডিওটা ভালো লাগতেছে, ক্রিয়েট এ প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট, সেই ভিডিওটা একটু করে দেখবেন আর সেইভাবে সেট আপ করবেন। অথবা প্রথমে ভিডিওটা ফুল দেখার পরে হয়তো বা বুঝে যাবেন যে আসলে কোন কোন অংশে কীভাবে সেট আপ করতে হয়। এরপর প্রতিনিয়ত আপনি আপনার নিজের মতো করে ছোট ছোট করে আপনার সেই সেট আপটা করে নেবেন। ওকে, সো অ্যাটেন্ডেন্স হয়তো, আচ্ছা গত ক্লাসে কে কে ছিলেন যদি একটু বলতেন। এখানে এই ছয়জন মেবি সবাই ছিলেন। আচ্ছা, এটা আগামীকাল ক্লাসে আরেকবার একটু বলবো, মাথায় রাখলো যে এই ছয়জন তো মাস্ট ছিলেন। ইনি ছিলেন কিনা জানি না, তবে আগামী ক্লাসে এটা কনফার্ম হয়ে যাবে। ওকে, সো মোটামুটি ক্লিয়ার আছে। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট হ্যাঁ, আমি মাঝে একটু আমার অ্যাকাউন্টে রহিমা কারণ যে অ্যাকাউন্টে দেখছি বুঝিনি। বলছি আমার একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে যে রহিমা কারণ এটা কি দেখছেন? এখানে আপনি সেন্ড করেন নাই এই চ্যাট আমি বক্সে। চেঞ্জ করবো কিভাবে? চ্যাট বক্সে আপনি সেন্ড করেন নাই, না হলে আমি বুঝবো কি করে? এই চ্যাট বক্সে আপনি দেখতে পাচ্ছেন, এখানে চ্যাট বক্স দেখতে পাচ্ছেন। আপনি ফোন দিয়ে আছেন নাকি পিসি দিয়ে আছেন? ওকে, ঠিক আছে, আপনারটা না হয় আগামীকাল দেখে দিব। আর আপনাদের জন্য আমি ভাবছি একটা মেসেঞ্জার গ্রুপ করে দিব, সমস্যা না। দেখি টিমের সাথে কথা বলি, এই শিক্ষণ টিমের সাথে করে একটা মেসেঞ্জার গ্রুপ করে দিব। তবে একটা জিনিস বলে রাখি, মেসেঞ্জার গ্রুপে একটু লাইক কম দিবেন। আপনারা বেশিরভাগ লাইক দেন, যে কারণে আসলে গ্রুপটা আমি করতে চাচ্ছিলাম না। বাট ওইখানে গিয়ে লাইক ঠাইক এগুলো কম দিবেন, তাহলে মানে কাজের কথা লিখবেন, যেটুকু লিখবেন কাজের কথা লিখবেন। আর আপনারা আচ্ছা জমা দিবেন কিভাবে, আপনাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে, যেরকম আজকে নর্মালি তো আমি দেখে দিলাম। ওকে, নেক্সটে অ্যাসাইনমেন্ট জমা দিবেন কিভাবে সেগুলো সব কিছু বলে দিব। ওকে, সো আজকে ক্লাস এ পর্যন্তই। আর কারো কোনো কোশ্চেন থাকলে